সো আমাদের আজকে হচ্ছে ম্যাথ লেকচার 1 এবং টপিক হলো নাম্বারস, অর্থাৎ আমরা সংখ্যা রিলেটেড যে টাইপের ম্যাথ গুলো আসে প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্র্যাকটিস করব। মানে এই যে নাম্বারস টপিকটা থেকে অনেকগুলা টাইপের প্রশ্ন আসতে পারে আর আসেও। অ্যাডমিশন টেস্টে দেখবা ম্যাথ থেকে যেখানে যেখানেই প্রশ্ন আসে, যেমন জাহাঙ্গীরনগরে চান্স পেতে গেলে তোমাকে ম্যাথে ভালো হতে হবে। বিউপিতে যদি এফবিএস এ চান্স পেতে চাও, যেটা বিউপির মধ্যে বেস্ট ফ্যাকাল্টি, তাহলে তোমাকে ম্যাথ থেকে ভালো একটা মার্ক এনশিওর করতে হবে। এছাড়া রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিটে, তারপর রাজশাহী ইউনিভার্সিটি যেটা তোমার বিভাগ পরিবর্তন ইউনিট, এ ইউনিট, সেখানেও কিন্তু ম্যাথ থেকে প্রায় 4 থেকে 5টা এমসিকিউ থাকে প্রতি বছরই। তার মানে এখানেও ভালো করতে গেলে তোমাকে ম্যাথ পারতে হবে। চট্টগ্রাম ইউনিভার্সিটির যেটা কমার্স ইউনিট, সেখানে তো ম্যাথ মাস্ট, ম্যান্ডেটরি। ম্যাথ এবং আইকিউ গুলো অনেকটা ম্যাথ রিলেটেড টপিক থেকে আসে। খুলনা ইউনিভার্সিটির যেটা হচ্ছে তোমার আহ তাও বিজনেস ফ্যাকাল্টিতে, সেখানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ম্যাথস এগুলো থেকে আসে। তার মানে তুমি সেকেন্ড টাইম যেখানে পরীক্ষা দাও, আবার শুধু কি তাই, তোমার সাস্ট সাস্টের বি ইউনিট যেটা, সেখানে ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন থাকে। আর আমি একটা কথা তোমাদেরকে বলতেছি, আমি ম্যাথে যা যা প্র্যাকটিস করাবো হুবহু এগুলো থাকবে। দেখবা যে ডাটাও চেঞ্জ হবে না, অপশনও চেঞ্জ হবে না, যে ভ্যালুগুলো এখানে দিচ্ছি এই ভ্যালুগুলোই থাকবে অ্যাডমিশন টেস্টে। তো এই জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা একটা নোট রাখবা। এক একটা টপিকের উপরে যতগুলো টাইপ আমি প্র্যাকটিস করাবো, প্রত্যেকটারই অ্যাটলিস্ট একটা করে হলেও তোমার প্র্যাকটিস রেখে ওই পুরো কনসেপ্টের উপরে বা টাইপটার উপরে একটা নোট তৈরি করবা। ঠিক আছে? তো আজকে যেমন নাম্বারস পড়াবো, নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদেরকে পার্সেন্টেজ, তারপরের দিন হচ্ছে প্রফিট লস, তারপর দিন ইন্ডিসেস, তারপর দিন রেশিও, এরপরে তোমার সেট ফাংশন বা বোট স্ট্রিম মিক্সার, এরপরে তোমার আলজেব্রার যে টপিকগুলো আছে বা ফর্মুলার ইউজ, তারপরে সূচক লগারিদম, ইন্ডিসেস লগারিদম, জিওমেট্রি, সবকিছুই সিকোয়েন্সিয়ালি আমরা প্রত্যেকটা টপিক ধরে 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 তোমাদেরকে কমপ্লিট করাবো। আচ্ছা, সো দেখো, এটা হচ্ছে মেইন ক্লাস। এটা যদি বুঝতে পারো, আজকের ক্লাসটা বেসিক ক্লাস, একদম ফান্ডামেন্টাল, বাট এখানে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরোটাই কভার করব, যত টাইপের প্রশ্ন হয় সবগুলা। তো এটা বুঝলে তোমার আদার্স টপিক গুলো ফার্দার, যেমন পার্সেন্টেজ, রেশিও, সবগুলো তোমার বুঝতে অনেক বেশি ইজি হবে। ঠিক আছে? তো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস, তো আমরা যখন নাম্বারস এর ম্যাথ করব তখন দেখবো যে পরীক্ষায় বাস্তব সংখ্যা থেকে বেশি কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে তোমার কম্পোজিট বা কমপ্লেক্স নাম্বার হতে পারে। তো সেটা থেকে ইউজুয়ালি প্রশ্ন তেমন একটা থাকে না, বাট তারপরে ওইটার মধ্যে একটা ছোট টপিক তোমাদেরকে পড়ানো হবে। তো বাস্তব সংখ্যার মধ্যে যেটা, রিয়েল নাম্বারের মধ্যে যে দুইটা টাইপ, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে চেনার জন্য বেস্ট ওয়ে হচ্ছে তোমার ফ্র্যাকশন। যেমন পি বাই কিউ, এটা একটা ফ্র্যাকশন, উপরে লব, নিচে হচ্ছে হর। একটাকে আমরা বলি হচ্ছে নমিনেটর আর একটাকে বলি ডিনোমিনেটর। তো এই যেই থাকে, তোমার লব হর থাকে, এটাকে বলা হয় মূলদ সংখ্যা। আর যদি এটা না থাকে, ধরো এরকম কোন একটা কিছু যেটাকে তুমি এভাবে ফ্র্যাকশন আকারে রিপ্রেজেন্ট করতে পারবা না, তখনই সেটাকে অমূলদ সংখ্যা বলবা। অর্থাৎ পি বাই কিউ বা এ বাই বি এরকম ফরম্যাটটা যখন তুমি ফর্ম করতে পারবা না, সেই সংখ্যাগুলোই হচ্ছে ইরেশনাল বা অমূলদ। তো মূলদের মধ্যে আবার দেখো, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা যেটাকে আমরা পজিটিভ বলি, আরেকটা হচ্ছে তোমার অধনাত্মক সংখ্যা যেটাকে আমরা নন পজিটিভ বলতে পারি। তো এখানে আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবা, যে হোল নাম্বার আছে একটা বিষয়, এটাকে বলা হয় হোল নাম্বার। তো যখন হোল নাম্বার বলবে তখন মনে রাখবা তার ভিতরে জিরো, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এই সব কিছু থাকে। তাহলে দেখো, আমরা একটাকে বললাম যে ধনাত্মক বা পজিটিভ, একটাকে বললাম ধরো সে ফর এক্সাম্পল নেগেটিভ নাম্বার, আরেকটা হচ্ছে জিরো। তাহলে জিরোকে আমরা কি বলবো? জিরোর আলাদা একটা নাম আছে। জিরোকে তুমি পজিটিভ বলবা না নেগেটিভ বলবা, কি বলবা? বলতে পারবা কেউ? ইংলিশে এটাকে কি বলা হয় জিরোকে? এনিওয়ান? পরীক্ষা আসে মাঝে মধ্যে কম্পিটিটিভ এক্সামে, যে জিরো কি ধরনের নাম্বার, এটা কি পজিটিভ না নেগেটিভ? বলো। নিউট্রাল হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? নিউট্রাল হবে। নিউট্রাল কেন হবে? এটা হচ্ছে তোমার নন নেগেটিভ নাম্বার। কি বললাম? জিরো হচ্ছে নন নেগেটিভ, নন নেগেটিভ। অর্থাৎ এই বিষয়টা দ্বারা কি বুঝতেছো, যে এটা তুমি যদি পজিটিভ বলো সেটার সুযোগ নাই, নেগেটিভ বলো সেটারও সুযোগ নেই, এটাকে বলতে হবে নন নেগেটিভ। বুঝে গেছে? তো এখন দেখো, হোল নাম্বারের মধ্যে তিনটাই থাকে। আর এমনিতে এই সবগুলোই তোমার কিসের মধ্যে পড়বে? রেশনাল নাম্বারের মধ্যেই পড়বে। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? ভাইয়া,
ভাইয়া ইরেশনাল নাম্বারটা আরেকবার জাস্ট একটু বলেন না। ইরেশনাল নাম্বার, আমরা ইরেশনাল নাম্বার আরো ডিটেলসে পড়বো একটু পরে, আমি ওইটার এক্সাম্পল সহকারে অনেকগুলা, কারণ পরীক্ষা এটা থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, এটা আমরা দেখবো, ডোন্ট ওয়ারি। তারপর চলে আসো যে পজিটিভ নাম্বার যেটা, এই যে এখানে আমরা দেখলাম নেগেটিভ, জিরো, পজিটিভ, এর মধ্যে পজিটিভ যেটা সেটার মধ্যেই দেখো আবার ইন্টিজার আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা, তারপরে ফ্র্যাকশন আছে বা ভগ্নাংশ সংখ্যা। আবার এই ইন্টিজারের মধ্যেই তোমার একটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস, আর একটা হচ্ছে ইউনিটি, দেন হচ্ছে কম্পোজিট। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই ইরেশনাল নাম্বার এবং তোমার হচ্ছে প্রাইম নাম্বার। তো ইরেশনাল নাম্বার মানে কি অমূলদ সংখ্যা, প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তো শুরুতে আমরা অমূলদ বা ইরেশনাল সম্পর্কে একটু ডিটেলসটা বুঝি। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইরেশনাল নাম্বার কোনগুলা। যদি বলি যে তোমার পাই, পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। পাই এর ভ্যালু কত? 3.1416, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 159, এভাবে করে অসীম পর্যন্ত। তার মানে পাই এর যে ভ্যালুটা কোথায় গিয়ে শেষ হবে এটা আমরা কেউ জানি না। হ্যালো, হ্যালো। ওকে, সো দেখো এই যে পাই যে সংখ্যাটা, এটার ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি যে কোথায় গিয়ে শেষ হয় এটা এখনো তুমি বলতে পারবা না। তো এই ধরনের যে সংখ্যাগুলা যেগুলা তোমার আহ, কোথায় গিয়ে যে শেষ হচ্ছে বলা যাচ্ছে না, বা এটাকে তুমি দুইটা সংখ্যার ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারতেছো না, এগুলোই হচ্ছে অমূলদ। এরকম আরো হতে পারে। সাপোজ ধরো যদি বলি যে √2, √2-র অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে তোমার 1.414, এভাবে তোমার এটা যাচ্ছে। তো এইটাও তুমি চাইলে কোনো একটা বা কোনো দুইটা সংখ্যার ফ্র্যাকশন আকারে রিপ্রেজেন্ট করতে পারবে না। আচ্ছা, এরকম আবার কিছু সংখ্যা আছে, যেমন আছে একটা, হচ্ছে ওয়েলার নাম্বার বলা হয়। আমরা যখন লগ করব সেখানে দেখবো যে লগের ভিত্তি একবার 10 ধরবো, একবার ধরবো, তো ভিত্তিক সেখানে যে এর একটা ভ্যালু আছে। তো এই যে সংখ্যাগুলা যেগুলাকে তুমি এরকম দুইটা ফ্র্যাকশন আকারে রিপ্রেজেন্ট করতে পারবা না, সেগুলোই হচ্ছে অমূলদ। এখন এখানে কিছু টুইস্ট আছে। ধরো যদি এইভাবে থাকে, সাপোজ রুট দিয়ে তোমার 16, 25, এটা কি ধরনের সংখ্যা হবে বলো তো? এটা কি অমূলদ হবে না মূলদ হবে বলো? বুলট। এটা কিন্তু মূলদ হবে, কারণ এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে অ্যাকচুয়ালি √16 মানে হচ্ছে কি 4, √25 মানে কি 5। তখন দেখো এটা কিন্তু p/q ফর্মে চলে আসছে, অর্থাৎ মূলদ সংখ্যা হয়ে গেছে। তো এটার দিকেও খেয়াল রাখতে হবে যে অনেক সময় তোমার রুট দিয়ে সংখ্যা থাকলেই যে সেটা অম্লদ হবে তা কিন্তু না। তোমার যদি সিম্পলিফাই করার পরে মূলদের ফর্মে চলে আসে তাহলে সেটা মূলদ হয়ে যাবে। আর একটু ক্রিটিক্যাল যদি দেখো, সে ফর এক্সাম্পল এটা, যেমন √, তোমার 125, সরি, তোমার 125 দিলাম একটা, আর একটা দিলাম ধরো 80, এখানে 125 নিচে দিলাম 80। এখন এটা একটু তোমার একটু বড় সংখ্যা হওয়ার কারণে অনেকেই ভাবতে পারে যে এটা হচ্ছে তোমার অমূলদ, কিন্তু না। এটাকেও তুমি যদি দেখো যে 125-কে লেখা যায় 5 × 25, আবার 80-কে লেখা যায় তোমার কি লেখা যায় বলো তো?
5 গুণ, 4 গুণ 4 গুণ। আচ্ছা, 5 ষোলো 80 না, তাই তো? হ্যাঁ। তো দেখো, এখানে এটা কি দাঁড়ায় যে √5, আর এখানে 25কে যদি রুট করো তাহলে শুধু 5 হবে। আবার এখানেও √5, 16কে রুট করলে 4 আসবে। তাহলে এই √5 চলে গেল, কাটা হলো, আর থাকে হচ্ছে 5/4। তাহলে এটাও কিন্তু তোমার রেশনাল নাম্বারের ফর্মে চলে আসলো। দ্যাট মিনস এই সংখ্যাগুলা কিন্তু মূলদ। তো এই জন্য অনেক সময় এই টাইপের এমসিকিউ থাকে, তোমাকে এইটা দিয়ে বলবে যে এটা কি ধরনের সংখ্যা, অনেকে এটা দেখে বুঝতেই পারবে না যে এটা মূলদ, তো সে অমূলদ আগে চলে আসবে, কারণ দেখতে পাচ্ছে যে রুট আছে এরকম। তো এই জন্য সিম্পলিফাই করাটা জরুরি। আর এগুলো তোমার হচ্ছে কি অমূলদ সংখ্যা, এগুলাকেও তুমি p/q বা এরকম ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারবা না। অনেকেই বলতে পারো যে ভাইয়া, পাইয়ের তো আমরা একটা ফ্র্যাকশন জানি, সেটা হচ্ছে 22/7। আমরা যখন পড়ছিলাম জেনারেল ম্যাথের মধ্যে, হাই স্কুলে থাকতে, সেখানে আমরা পড়ছিলাম না যে 22/7 এটা হচ্ছে পাইয়ের ভ্যালু। তো এটা তো একটা ফ্র্যাকশন, তো এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, মানে তুমি এটা ধরে নিচ্ছ, অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয়। পাইয়ের মেইন ডেফিনেশন কি বলে? পাইয়ের ডেফিনেশন হচ্ছে যে ধরো যে এটা একটা অনুপাত, ইটস এ রেশিও। কিসের রেশিও? এটা হচ্ছে একটা সার্কেলের সার্কামফারেন্স যেটা, এবং তার যে ডায়ামিটার, এই দুইটার অনুপাত। তো ধরো একটা সার্কেল যদি হয় বৃত্ত, এটার এই হচ্ছে ধরো ডায়ামিটার। তো একটা বৃত্তের সার্কামফারেন্স মানে কি? 2πr, মানে বৃত্তের পরিধি 2πr। আর যেটা হচ্ছে তোমার ডায়ামিটার মানে ব্যাস, সেটা কি? সেটা হচ্ছে দুইটা ব্যাসার্ধ মিলে হয়, তার মানে 2r। তো দেখো, আর চলে যায়, টু চলে যায়, এই যে পাই থাকে। তার মানে পাইটা আসছে থেকে? পাইটা আসছে মূলত সার্কেল থেকে। সার্কেলের রেশিও, মানে এই যে দুইটা জিনিসের রেশিও থেকে আসছে, সার্কামফারেন্স এবং তোমার ডায়ামিটার, অর্থাৎ পরিধি এবং ব্যাসের অনুপাত। তো এই যেই, তুমি যদি দেখো কোনো একটা কিছু গোলাকার, তাহলে সেখানে পাইয়ের ক্যালকুলেশন আছে। পৃথিবীতে যত ধরনের গোলাকার জিনিস আছে সেটার মধ্যে পাইয়ের ক্যালকুলেশন আছে। তো এই যে জিনিসটাকে তুমি সুপার কম্পিউটার দিয়েও বের করা এখনো পসিবল হয় না, যে পাইয়ের অ্যাকচুয়াল যে ভ্যালুটা, যে 3.159, এটাকে আমরা ধরে নিচ্ছি যে 5-এর পরে 9 থাকাতে 16, এটার অ্যাকচুয়াল ভ্যালুটা যে কোথায় গিয়ে শেষ হচ্ছে এটা এখনো বের হয়নি। তো দ্যাটস এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় তোমার অমূলদ সংখ্যা। তো এই যে মূলদ অমূলদের কনসেপ্টটাকে বুঝছো? মূলদের মধ্যে কি হইতে পারে? ধরো পূর্ণ সংখ্যা যদি বলি, সাপোজ 1, 2, 3, 4, এই যে সংখ্যাগুলা, এগুলা কি মূলদ সংখ্যা না? কারণ 1-এর নিচে যদি 1 দাও, 2-এর নিচে যদি 1 দাও, 3-এর নিচে যদি 1 দাও, 4-এর নিচে 1 দাও, কোনো সমস্যা আছে? তাহলে এগুলা কি p/q ফর্মে আনা যাচ্ছে। আবার ধরো যদি বলি এটা 0.5, এটা কি ধরনের সংখ্যা বলো তো? 0.5 হ্যাঁ, এটাও তো মূলদ সংখ্যা। এটাও মূলদ, কারণ এটাকে 1/2 লেখা যায় ইজিলি। তো ধরো এরকম দশমিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু দশমিকের মধ্যে এরকম টাইপের সংখ্যা আছে না, ধরো 0.23, এর উপরে এরকম একটা চিহ্ন, এটাকে বলা হয় কি বলতো? এই চিহ্নটার উপরের নাম কি? পৌনপুনিক। যদি পৌনপুনিক থাকে সেটা কি ধরনের সংখ্যা, সেটা কি মূলদ না অমূলদ বলতো? পৌনপুনিক চিহ্ন তো, অমূলদ। এটাও কিন্তু মূলদ। কারণ পৌনপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর একটা কনসেপ্ট তোমরা পড়ছো না? 6-7 এগুলো আছে কিন্তু, বা হাই স্কুলের বইগুলোতে পড়ছো কিনা, পৌনপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর? হ্যাঁ বা না? পড়ছি কিন্তু কি? এটা কি? বুঝতেছি না কি বলতেছো, ঠিকঠাক করে বলো। এক বোঝান যে এটা কিভাবে আর কি মূলদ সংখ্যা। ও, পৌনপুনিক থেকে কিভাবে মূলদ হয়? কারণ পৌনপুনিক থেকে তোমার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো সাধারণ ভগ্নাংশ মানে কি? p/q। তো এটা কিভাবে করা যায় সেটা একটু পরে আমি তোমাদেরকে শেখাবো, এই যে এখানে আছে তোমার, এই যে পৌনপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর, এটাও শেখাবো, এটা থেকেও জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসে। জাস্ট এখন বুঝতে পারতেছো কিনা এটা হচ্ছে বিষয়, যে মূলদ সংখ্যা কোনগুলা হয়। মূলদ সংখ্যা হয় হচ্ছে তোমার এই যে দশমিক সংখ্যাগুলা, যে দশমিক সংখ্যার একটা শেষ আছে এখানে। 0.5-এর পরে আর কিছু আমি বলছি? আমি কি ডট 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 দিছি? তার মানে এটা এখানেই শেষ, তার মানে এটা মূলদ। আবার পূর্ণ সংখ্যা, যে কোনো একটা সংখ্যার নিচে যদি তুমি 1 দাও তাহলে সেটা p/q ফর্মে চলে আসে, তার মানে সেটাও মূলদ। আবার এইভাবে যখন সেটাকে আবৃত করে দিবা পূর্ণপুনিক দিয়ে, তার মানে এটা থেকেও তুমি আলটিমেটলি সাধারণ ভগ্নাংশ পাবা, তার মানে মূলদ সংখ্যা হবে। আর এই যে এগুলো হচ্ছে তোমার অমূলদ। বুঝতে পারছো? আরেকটা দেখি তোমরা পারো কিনা। ধরো কি দিব, 5.21
72439। এই যে সংখ্যাটা লিখলাম এটা কি বলো তো? অমূলদ। এটা অমূলদ কেন বলছো? কোন অ্যাঙ্গেল থেকে অমূলদ বলছো? দশমিকের পরে অনেক বড় সংখ্যা দিছি তাই? হ্যাঁ। ভাইয়া পাইয়ের যে মানটা আছে ওইটাও তো 3.14159, ওটা তো একদম মৌলিক সংখ্যার মধ্যে বা প্রাইম নাম্বারের মধ্যে পড়তেছে। প্রাইম নাম্বার না তো, আমরা এখানে মূলদ অমূলদ ইরেশনাল রেশনালের মধ্যে আছি। ঠিক আছে, আচ্ছা। এইটাকে তুমি কি বলছো? অমূলদ বলছো, কিন্তু এটা তো মূলদ। মূলদ সংখ্যার থিওরি কি, যে তোমার দশমিকের পরে সংখ্যা গিয়ে একটা জায়গায় স্টপ করবে, আর যদি স্টপ না করে তার মানে সেটা হচ্ছে অমূলদ, মানে সেটা শেষ নাই, অসীম পর্যন্ত যাচ্ছে। এই যে এখানে আমি ডট ডট দিছি, কিন্তু এখানে কি ডট ডট দিছি? আমি অনেকগুলো সংখ্যা লিখছি, ঠিক আছে, বাট এটাকেও চাইলে তুমি দুইটা সংখ্যার পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবা। ক্যালকুলেটর দিয়ে যদি দেখো তুমি এটা পারবা। কথা বুঝছো কিনা বলো? জি ভাইয়া। তো মেইন ডিফারেন্সটা বুঝবা যে মূলদ এবং অমূলদের মধ্যে কি। আর এখানে থেকে যদি এমসিকিউ আসে এভাবে তোমাদেরকে এই এক্সাম্পল থেকেই আসবে। আর প্রাইম নাম্বার যেটা, এটা থেকেও পরীক্ষা কোশ্চেন আসে। প্রাইম নাম্বার, তো প্রাইম নাম্বারের টপিকটা আমরা একটু পরে আরো ডিটেলসে পড়বো, এখানে তো সব পড়া হয়েই গেছে, এখানে আর কোনো ফাঁকা নাই। নেক্সট টপিকে চলে আসো, যে আমরা ম্যাথ করার জন্য যেই সংখ্যা পদ্ধতি ইউজ করি সেটা কি পদ্ধতি। আমি তোমাদেরকে কয়েকটা নাম বলতেছি, বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, কোনটা? ডেসিমেল। ডেসিমেল। ডেসিমাল পদ্ধতি ফলো করি। ডেসিমাল পদ্ধতিতে সংখ্যা কয়টা থাকে বা ডিজিট কয়টা থাকে? 10টা। কি কি? 10টা। 0 to 9, এটা আমরা সবাই জানি। তো এই যে ডেসিমাল পদ্ধতি, এটার মধ্যে দেখো জিরোকে বলা হয় হেল্পিং নাম্বার। এটাকে কি বলা হয়? হেল্পিং নাম্বার। বা এটাকে তুমি বলতে পারো যে অভাব জ্ঞাপক। কারণ জিরোর অ্যাকচুয়াল কোনো ভ্যালু নাই। অর্থাৎ তুমি যদি ধরো তোমার পকেটে কোনো টাকা নাই, দ্যাট মিনস তোমার 0 টাকা। তো তুমি যদি বলো দোকানদারে যে আমার কাছে 0 টাকা আছে, আমাকে একটা চকলেট দেন, তাহলে কি সে দিবে? কখনোই দিবে না। তার মানে এটা হচ্ছে অভাব জ্ঞাপক। কিন্তু এটা হচ্ছে আবার একই সাথে হেল্পিং নাম্বার। কেন হেল্পিং নাম্বার? ধরো ওয়ান, ওয়ানের ভ্যালু কিন্তু ওয়ানই, কিন্তু ওয়ানের সাথে যখন তুমি একটা জিরো দিয়ে দিবা তখন সেটা হয়ে গেল 10। আরেকটা দিয়ে দাও 100, আরেকটা দাও 1000। তার মানে এইভাবে সে অন্য সংখ্যার সাথে যুক্ত হয়ে সেটা আলাদা ভ্যালু প্রকাশ করে। এই জন্য এটাকে বলা হেল্পিং নাম্বার। আর এগুলো সবগুলোই হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, এদের সবার নিজস্ব ভ্যালু আছে। 1 টাকা বললে 1 টাকার চকলেট পাবা, যদিও এখন 1 টাকার চকলেট নাই। তারপর 2 টাকা, 3 টাকা, 4 টাকা, এভাবে তুমি সবগুলোর জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু পাবা। তো এগুলাকে বলা হয় সার্থক, আর এটা হচ্ছে অভাবজ্ঞাপক। আই গেস এই জিনিসটা বুঝছো। তো সংখ্যা পদ্ধতির মধ্যে তো অনেকগুলোই আছে, তার মধ্যে বাইনারি নিয়ে আমার একটু প্রশ্ন আছে। বলতো বাইনারিটা যেটা, সেটার মধ্যে কি কি থাকে? 0 আর 1, শুধু 0 1। 0 1। তো এই যে বাইনারি, বাইনারি সিস্টেম এটা কোথায় ফলো করা হয়? কিসে ফলো? কম্পিউটার, কম্পিউটারে। রাইট, কম্পিউটারে। কম্পিউটার। মেশিন রিলেটেড যেগুলো আছে, হ্যাঁ, কম্পিউটার, তারপরে ক্যালকুলেটর, এগুলো। রাইট। তো এটা পরীক্ষা মাঝে মধ্যে আসে যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের তোমার নাম্বার সিস্টেম কি, সেটা হচ্ছে বাইনারি। অর্থাৎ এটা শুধু 0 আর 1 দ্বারা কাজ করে। 0 আর 1-এর মিনিং কি? ধরো জিরো হচ্ছে যেমন একটা সুইচ। এই যে ফ্যান চলতেছে, উপরে লাইট জ্বলতেছে, ফ্যানকে যদি তুমি অফ রাখো দ্যাট মিনস 0, অন করো 1, তো এইভাবে অন অফ অন অফ এইভাবে, ঠিক আছে। আবার যখন তোমরা অনার্সে পড়বা তখন তোমাদেরকে মাঝে মধ্যে রিসার্চ করতে হবে, মাঝে মধ্যে কিছু জিনিস স্ট্যাটিস্টিক্যালি কাজ করতে হবে। তো নর্মালি অনেক কিছু আছে না, যে তুমি চাইলে সংখ্যা দিয়ে কোয়ান্টিটিতে প্রকাশ করতে পারো, কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে যেটা হচ্ছে তোমার কোয়ান্টিটিতে প্রকাশ করা যায় না। সেটাকে তখন তোমাকে কোয়ালিটেটিভ যে জিনিসগুলা, যেমন ধরো ভালো মন্দ, তারপরে ধরো হতে পারে কি ধরনের জিনিস, আহ ভালো মন্দ হইতে পারে, বা সুস্থ অসুস্থ, বা তোমার এই টাইপের জিনিসগুলো আর কি। তখন তুমি সেগুলাকে কিভাবে ডাটার মধ্যে, কারণ তোমাকে অ্যানালাইসিস করতে হবে তো ডাটা দিয়া। কারণ তুমি যদি ভালো আর মন্দ বা গুড ব্যাড নিয়ে অ্যানালাইসিস করো তাহলে তো হবে না, তোমাকে নাম্বার দিয়ে অ্যানালাইসিস করতে হবে, ট্রেন্ড দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। তো ওই সময় গিয়ে বাইনারি সিস্টেমটা কাজে লাগে। সেখানে তোমার এই জিনিসগুলো দিয়ে অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে, লিনিয়ার একটা ইয়ে দেখা যায়। তো এগুলো যখন অনার্সে পড়বা তখন আর কি পাবা। ইকোনমিক্সে আসলে তো আরো বেশি পাবা, স্ট্যাটিস্টিক্সে গেলে তো পাবাই। অনেক অনেক সাবজেক্ট এগুলো করতে হয়, তোমাদের ডাটা সায়েন্স বা এরকম জিনিসগুলোর মধ্যে আছে।
অ্যান্ড দেন চলে আসো নাম্বারসের মধ্যে কিছু ছোটখাটো ইনফরমেশন। এটাকে আমি আগে এমনিতেই শেখাতাম, ঠিক আছে, এমনিতেই শেখাতাম যে স্টুডেন্টরা এটা জানা উচিত, বা নিজেরা মাঝে মধ্যে গসিপ করার সময়ও গল্প করার সময় এগুলো জিজ্ঞেস করতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত শূন্য কতবার আসে, 1 থেকে 100 পর্যন্ত এক কতবার আসে, বা 2 থেকে 9 পর্যন্ত এই সংখ্যা কতবার আসে। কিন্তু সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই টপিক থেকে এখন এমসিকিউ আসতেছে, অলরেডি আসছে, ঠিক আছে। বিউপিতে তোমার এটা থেকে কোশ্চেন আসছে। বিউপিতে আসছিল যে তোমার 1 থেকে 100 পর্যন্ত টু সংখ্যাটা কতবার আসে, না যেন 5 কতবার আসে। তো দেখো, 1 থেকে 100 পর্যন্ত জিরো, এটা আসে হচ্ছে তোমার 11টা। 1 থেকে 100 পর্যন্ত এক আসে হচ্ছে তোমার 21 বার। 1 থেকে 100 পর্যন্ত 2 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলো আসে হচ্ছে 20 বার। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি 1 থেকে 100 পর্যন্ত 5 কতবার আসে, তাহলে উত্তর কি হবে? আর 20 বার। 20 বার। 2 কতবার আসে? 20 বার। তো এই হচ্ছে এখান থেকে বিউপিতে অলরেডি কোশ্চেন আসছে, গত বছরও আসছে, তার আগের বছরও আসছে, এই জন্য একটু কেয়ারফুল থাকবে, পড়বে এই জিনিসগুলো। তারপর চলে আসো, কিন্তু এই জিনিসগুলো আমি সে আরো 5-6 বছর আগে যখন থেকে পড়াচ্ছি, ফার্স্ট যখন ব্যাচ শুরু করছি তখন থেকেই পড়াচ্ছি। প্রথম দিকে আসে না, বাট এখন আবার আসা শুরু হয়ে গেছে। এই জন্য সবই পড়া লাগে, কোনো কিছু আমি স্কিপ করি না, যেগুলো ইম্পর্টেন্ট বা রিলেভেন্ট সবই পড়াই। আলহামদুলিল্লাহ যে দেখো না, স্টুডেন্টদেরকে মাঝে মধ্যে নিয়ে আসি, ওরা বলে না যে ভাই আপনি যেভাবে পড়ান, যেভাবে মার্ক করেন ওইখান থেকেই আসে। তো এটা আই ডোন্ট নো যে এটা আমার কেন জানি হয়ে গেছে, আমি প্রিডিক্ট করতে পারি যে কি আসবে বা কি আসবে না, টপিকের মধ্যে কোন ইনফরমেশনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা ইরিলেভেন্ট, এগুলা বুঝতে পারি। এটা হইতে পারে যে অনেক বছর স্টুডেন্ট পড়াচ্ছি, বা নিজে প্রিপারেশন নিচ্ছি, একটা লং টাইম প্রিপারেশন নিচ্ছি, সবকিছু মিলে ওই এক্সপিরিয়েন্স থেকে হয়তো হয়ে গেছে, বাট এটাই হয় দেখি। তারপর চলে আসো যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম। এই টপিকটা খুবই সিম্পল, এটাতে আমি খুব একটা সময় দিব না। যে এক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা 1, বৃহত্তম সংখ্যা 9। 5 অঙ্ক বিশিষ্ট বললে হচ্ছে কি একটা 1 4টা শূন্য, আর বৃহত্তম বললে 4টাই 9। তো এখান থেকে ধরো কোশ্চেন আসবে এভাবে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ধরো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা, সাপোজ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টা 9। আবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা, সেটা কি? একটা 1 4টা শূন্য। তো এই যে সংখ্যাটার ব্যবধান কত, তাহলে মাইনাস করো 1। তো এই টাইপের এমসিকিউ আসতে পারে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে কত পাবা, বা অন্তর কত, তখন উত্তর 1। তো এই টাইপের এমসিকিউ আসে অনেক সময়, ইজি। এখন চলে আসো যে মূলদ মূলদ নিয়ে আমরা ওইখানে যে এত কিছু ডিসকাস করলাম, এটা একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। যে সকল সংখ্যাকে পি/কিউ আকারে প্রকাশ করা যায় ওগুলোকে রেশনাল নাম্বার বলা হয়, এবং মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যেমন তোমার পূর্ণ সংখ্যা 1 2 3 এগুলো, বা দশমিক সংখ্যা 0.5, বা 2/3 ফ্র্যাকশন নাম্বার, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ কি তাহলে? যেটাকে তুমি পি/কিউ আকারে প্রকাশ করা যায় না। এবং একটা নোট হচ্ছে যে রুট দিয়ে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে সিম্পলিফাই করার পরও যদি রুট থেকে যায় তাহলে সেটাও মূলদ। এখন ধরো আমি বললাম যে √16, √25, এটা তো সিম্পলিফাই করার পরে তোমার আর রুট থাকে না, তাহলে এটা মূলদ। কিন্তু যদি থেকে যায়, সে ফর এক্সাম্পল আমি ধরো দিলাম √2, √25, এটা কি? এটা তোমার √25 কে তুমি 5 লিখতে পারো, কিন্তু √2 কে তুমি চেঞ্জ করতে পারবা? √2 তো √2 থেকে যাবে, তার মানে এটা কিসে পড়বে? মূলদে। তো আই গেস সেই বিষয়টা তোমরা বুঝছো। এরকম আরো এক্সাম্পল হতে পারে পাই এবং সকল মৌলিক সংখ্যার বর্গমূল এবং ঘনমূল সবসময় মূলদ সংখ্যা হয়। এখন মৌলিক সংখ্যা কি কি? 2, 3, 5, 7, তারপর 11, এই যে সংখ্যাগুলো, এগুলোকে যদি তুমি রুট করো তাহলে সব সময় তুমি অমূলদ সংখ্যা পাবা, কারণ এগুলাকে সিম্পলিফাই করলে রুট আসে না, আর এটার ভ্যালুগুলো অসীম পর্যন্ত যেতেই থাকে। বুঝছো সবাই? এখন চলে আসো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার ভিতরে। প্রাইম নাম্বার হচ্ছে যে সকল সংখ্যা তোমার আহ যদি বলি যে ফ্যাক্টর, অর্থাৎ ভাঙলে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না। ধরো আমি যদি বলি যে 5কে ভাঙলে তুমি 5কে পাবা আর 1 পাবা, এছাড়া আর কিছু পাবা? ধরো বললাম 11কে পাবা, 1 পাবা, এছাড়া আর কিছু পাবা না। তো যে সকল সংখ্যাকে তোমার ভাঙলে বা অন্য সংখ্যার গুণনীয়ক আকারে যদি প্রকাশ করতে চাও, তখন ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এইভাবে প্রকাশ করা যায় না, তখন সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো দেখো, যদি বলি যে মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত,
বলো তো। দুই। টু। দুই কারণ দুই। এরপরেই দুই শুরু হয় 2 3 তারপরে 5 এভাবে করে অসীম পর্যন্ত হতে পারে, ইনফিনিটি পর্যন্ত তোমার মৌলিক সংখ্যা হতে পারে। তো দুই কেন, এককে কেন আমরা মৌলিক সংখ্যা বলবো না? কারণ একের কিন্তু ফ্যাক্টর মাত্র একটাই। আমি কি বলছি, যেমন 5 এটা মৌলিক সংখ্যা, কারণ 5 নিজেও আছে, একও আছে। কিন্তু আমার সংজ্ঞার মধ্যে নিজেকেও থাকতে হবে এবং এককেও থাকতে হবে। এখন একের ক্ষেত্রে এক আছে শুধু, তার মানে দুইটা শর্ত কিন্তু ফুলফিল করতেছে না, শুধু একই আছে। তার মানে এখানে তুমি নিজেকে বললে সেটা আছে, এক নাই। এককে ধরলে এক আছে, নিজে নাই, মানে এরকম হয়ে গেছে আর কি জিনিসটা। এই জন্য এইটাকে ধরা হয় না, এটা আলাদা। তো এই জন্য মৌলিক সংখ্যা বললে শুরু হয় 2 থেকে। আচ্ছা, আর মৌলিক সংখ্যা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। মানে মৌলিক সংখ্যার মধ্যে সব হচ্ছে বিজোড়। 3 5 7 11 13 17 উপরের দিকে অসীম পর্যন্ত যাও, সব বিজোড় পাবা, বিজোড়। ঠিক স্যার আছে। একের জন্য কি বলা হয় স্যার? এক নাম্বার একের জন্য মানে কি বলা এক হয়? এক হচ্ছে তোমার, তোমার এখানে দুইটা শর্ত ফুলফিল করতে হবে। কি বললাম, মৌলিক সংখ্যা হইতে গেলে যে ওই সংখ্যা এবং এক দুইটাই তার থাকতে হবে, কিন্তু একের ক্ষেত্রে শুধুমাত্র একটা থাকে, দুইটা ফুলফিল করে না, এই জন্য এটাকে না বলে। এটা তো বুঝতে পারছি, একের একটা নাম আছে, লাইক দুই যেমন মৌলিক সংখ্যা, একেরও একটা নাম আছে, এটা নাম স্যার ভুলে গেছি আমি। ওইটা সার্চ করে এক নিও গুগল থেকে, আমারও এখন মানে জানা নেই তুমি কি কোশ্চেন জিজ্ঞেস করতেছো। এনিওয়ে, আমরা যেখানে ছিলাম, যে এই সবগুলো হচ্ছে বিজোড়, শুধুমাত্র দুই হচ্ছে জোড় সংখ্যা। তার মানে যদি বলা হয় এই মহাবিশ্বে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি, তাহলে 2। এই মহাবিশ্বে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, তাইলেও 2। আর 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে হচ্ছে 25টা। তুমি যদি 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করো তাহলে 25টা, এবং এই প্রত্যেকটা মৌলিক সংখ্যাকে যদি তুমি যোগ করো তাহলে অ্যান্সার পাবো হচ্ছে 1060। তো অনেক সময় এগুলা থেকে হুবহু এমসিকিউ চলে আসে, এই জন্য এগুলো এমনিতেই মনে রাখবা। এখন চলে আসো, এই যে 1 থেকে 100 পর্যন্ত 25টা আছে, এটাকে তোমার একটু মনে রাখতে হবে। যেমন 1 থেকে 10 পর্যন্ত আছে হচ্ছে 4টা, 10 থেকে 20 পর্যন্ত আছে হচ্ছে 4টা, 20 থেকে 30 পর্যন্ত আছে হচ্ছে 2টা, সেম 30 থেকে 40 পর্যন্ত 2টা, 40 থেকে 50 পর্যন্ত 3টা। ঠিক আছে। তারপরে 50 থেকে 60 পর্যন্ত আছে 2টা, 60 থেকে 70 পর্যন্ত 2টা, 70 থেকে 80 পর্যন্ত 3টা, 80 থেকে 90 2টা, এবং 90 থেকে 100 একটা। তো এখানে দেখো তো একটা ট্রেন্ড ফলো করতেছে। আমরা যদি দেখি, ট্রেন্ডটা হচ্ছে অনেকটা এরকম: 4 4 2 2 3, আবারও 2 2 3 2 1। এই হচ্ছে গিয়া ট্রেন্ডটা মূলত। তো এই যে ট্রেন্ডটা ফলো করতেছে, এটাকে তুমি যদি আলফাবেট দিয়ে প্রকাশ করতে চাও, অর্থাৎ ডি ডি বি বি সি, আবারও বি বি সি বি এ, তাহলে এইভাবে তুমি এটা মনে রাখতে পারো। এটা হচ্ছে নিমোনিক বা টেকনিক, ওটি বলতে পারো, অস্থির টেকনিক। তো তোমার যদি পরীক্ষা আসে এখন এইভাবে, যে 30 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে তুমি এই ডিডি বিবিসি বিবিসি বিএ বা 4 4 2 2 3 2 2 3 2 1 এভাবে তুমি বের করে ফেলতে পারবা। যেমন আমি বললাম 30 থেকে 60 পর্যন্ত, তাহলে এই হচ্ছে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে 30 থেকে 60 পর্যন্ত বললে এটা থেকে শুরু হবে। তাহলে 2 3 এবং 2, তাহলে টোটাল কয়টা হয় বলো তো? 5 6 7টা। তো এইভাবে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে যে 20 থেকে 60 পর্যন্ত, 30 থেকে 80 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, তখন তুমি এই ট্রেন্ডটা দিয়ে মনে রাখবা। তো এই টেকনিকটা কি বুঝছো সবাই? বলো। জাহাঙ্গীরনগর এখান জি থেকে ভাইয়া question- বুঝছি। আচ্ছা, এরপর চলে আসো যে একটা টপিক, যেটা হচ্ছে ডিভিজিবিলিটি টেস্ট, বিভাজ্যতার পরীক্ষা। তো দেখো, 2 দ্বারা পৃথিবীর সকল জোড় সংখ্যা ডিভাইড করা যায়, 3 দ্বারাও অনেক সংখ্যা ডিভাইড করা যায়, অনেক সংখ্যা পারা যায় না, বাট যেগুলোকে পারা যায় সেটার মধ্যে একটা টেকনিক মনে রাখবা: সাম অফ দ্য ডিজিটস আর ডিভিজিবল বাই 3। ধরো একটা সংখ্যা বললাম 15 তোমার 3, এই সংখ্যাটাকে 3 দ্বারা ডিভিজিবল কিনা। তো দেখো, তুমি যদি এখন 3 দ্বারা এটাকে ডিভাইড করতে চাও তোমার টাইম লাগবে, এই জন্য তুমি যেটা করবা, যে সাম অফ দ্য ডিজিট, এখানে ডিজিট গুলাকে যদি সাম করো, 1 5 3 এর যোগফল কত হয়? 9। তো 9 তো যেহেতু 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজিবল হবে, মাস্ট। যত বড় সংখ্যাই হোক, তুমি ডিজিট গুলাকে যোগ করে দেখবা যে 3 দ্বারা ভাগ যায় কিনা, যদি যায় তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। সেই টেকনিকটা মনে রাখবা। 4-এর ক্ষেত্রে হচ্ছে লাস্টের 2টা ডিজিটকে তুমি 4 দ্বারা যদি ডিভাইড করতে পারো, তাহলে ওই পুরো সংখ্যাটাও 4 দ্বারা
ডিভাইড করা যাবে, যত বড় সংখ্যাই হোক। 5-এর ক্ষেত্রে হচ্ছে শেষের ডিজিটটা 5 অথবা 0 হইতে হবে, আদারওয়াইজ কোনো সংখ্যায় তুমি 5 দ্বারা ভাগ করতে পারবা না। যদি তোমার শেষে গিয়া 3 থাকে, 4 থাকে, 7 থাকে, 9 থাকে, যাই হোক, 5 আর 0 ছাড়া কখনো ভাগ যাবে না। 6-এর ক্ষেত্রে 2 এবং 3 দুইটা রুলস একসাথে অ্যাপ্লাই করবা, মানে ইভেন হইতে হবে এবং তোমার সামগ্রিক ডিজিট 3 দ্বারা ডিভিজিবল হইতে হবে, তখন কি তুমি 6 দ্বারা বলতে পারবে যে এটা ডিভিজিবল হবে। 7-এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একটু বড়, তো সেক্ষেত্রে 7-এরটাকে আমি বলবো যে তোমরা ম্যানুয়ালি করবা। ম্যানুয়ালি কি, ধরো একটা সংখ্যাকে কিভাবে 7 দ্বারা ডিভিজিবল ভাগ দেখা যায়। সাপোজ ধরো 2 4 7, এটা কি 7 দ্বারা ডিভিজিবল কিনা আমি দেখবো। তো 7 24-এর মধ্যে কবার যায়? 3 7 21, 3 বার। হাতে থাকে কত? 3। 33-এর মধ্যে কি 3 যায়? 7 যায়। 7 জন্য এটা বুঝে ফেলবো যে এটা আমরা যাচ্ছে না, এটা বাদ, 7 দিয়ে হবে না। এভাবে তখন তুমি ডিসিশন মেক করে ফেলবা যে যায় কি যায় না। এভাবে শুধু 7 না, 9 দিয়েও তোমাকে জাজ করতে হবে। 9-এর ক্ষেত্রেও ম্যানুয়ালি করবা, আবার 11 দিয়েও তুমি ম্যানুয়ালি করবা। আর খুব রেয়ারলি 13 দিয়ে টেস্ট করতে হয়, আদারওয়াইজ এর মধ্যে অ্যান্সার চলে আসে। এবং এই ডিভিজিবিলিটি টেস্টটা আমার কেন প্রয়োজন? আমাকে মৌলিক সংখ্যা চিনতে হেল্প করে এটা, অনেক অল্প সময়ের মধ্যে। আমরা দেখবো একটু পরে, আমাদের প্র্যাকটিস থাকবে ওগুলোর উপরে। এরপর দেখো আরেকটা টাইপ, সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা বা কনসিকিউটিভ নাম্বারস এর। ক্রমিক সংখ্যা মানে কি? যখন তোমার পরপর হয় কোনো কিছু, ঠিক আছে, যুগপৎ বা পরপর হয় যেটা। সাপোজ ধরো যদি একটা সংখ্যা 1 হয়, তারপর সংখ্যা 2 3 4 5 এভাবে করে ইনফিনিটি পর্যন্ত। তো এই জন্য আমরা সেটাকে x+1 x+2 x+3 এভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু ধরো যদি কনসিকিউটিভ ইভেন হয়, অর্থাৎ জোড় ক্রমিক সংখ্যা হয়, তখন কি হতে পারে? সাপোজ 2 4 6 8 10 এভাবে ডট অনেক পর্যন্ত যেতে পারে, অসীম পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে x+2 x+4 x+6 এভাবে করে রিপ্রেজেন্ট করি। সারপ্রাইজিং বিষয় হচ্ছে কনসিকিউটিভ অড যখন হয়, মানে ক্রমিক বিজোড় সংখ্যা, তখনও আমাদের সিমিলার তোমার ইকুয়েশনটাই থাকে, x+2 x+4 x+6 এভাবে করেই থাকে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই ক্ষেত্রে দেখো 1 3 5 7 9 পুরো অসীম পর্যন্ত হয়। তো দুইটা ক্ষেত্রেই কি এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, গ্যাপটা কি 2, এক্ষেত্রেও কি গ্যাপটা 2। তো যখন গ্যাপ 2 থাকে তখন তো তুমি এই জন্যই x+2 4 6 এভাবে করেই নিচ্ছ। তো এই ক্ষেত্রে যখন জোড় বলবে তখন তুমি ইনিশিয়াল নাম্বারটা নিচ্ছ 2, বিজোড় বললে ইনিশিয়াল নাম্বারটা নিচ্ছ 1। শুধু ডিফারেন্স এই জায়গাতেই, কিন্তু সিরিজ আমার সেমই থাকতেছে। গ্যাপ আমার সেম থাকার কারণে সিরিজও সেম থাকতেছে। তাই গেছে এই কনসেপ্টটা ক্লিয়ার। আর মনে রাখবা, যখন ক্রমিক সংখ্যা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সেটা 3টি সংখ্যা হইতে পারে, 5টি সংখ্যা হইতে পারে। যদি তোমার ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকে, কি বললাম, যোগফল বা সাম বলা থাকে, তখন তুমি এভাবে সিরিজ দিয়ে করবা বা ইকুয়েশন ফর্ম করে করবা। আর যদি তোমার গুণফল বলা থাকে, গুণফল গুণফল বলা থাকলে তখন তুমি লসাগু করবা। ঠিক আছে? লসাগুকে ইংলিশে কি বলে? এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। তো এটা মনে রাখবা যে যোগফল দেওয়া থাকলে তুমি ইকুয়েশন ফর্ম করে করবা, গুণফল বলা থাকলে তুমি লসাগু করে করবা। এটা কেন হয় একটু পরে আমরা দেখব, প্র্যাকটিক্যালি দেখব। আবার আরেকটা দেখো ছোট টপিক, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গ বিয়োগ করলে ওই ক্রমিক সংখ্যার যোগফল পাওয়া যায়। এটা জাস্ট সিম্পল একটা জিনিস, তুমি এমনিতে মনে রাখতে পারো। ধরো এখানে দুইটা ক্রমিক সংখ্যা হচ্ছে 2 3, এখন বর্গ করা হলো 3 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 9 4 5 আসলো। তাহলে এই যে 2 3 যোগফলও কিন্তু 5ই হবে। এভাবে অন্য একটা ধরতে পারো, সে ফর এক্সাম্পল 7 8, তাহলে 7 8 হচ্ছে কি 8 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, তার মানে 64 49। তাহলে করলে কত আসবে? 15 15। তো 8 আর 7কে যোগ করলো 15। এভাবে করে তুমি করতে পারো আর কি, ভেরি সিম্পল। তারপর চলে আসো বর্গের অন্তর। এটা ইম্পর্টেন্ট, এটাও খুবই সিম্পল একটা টপিক, বাট এটা থেকে পরীক্ষা এমসিকিউ আসে জাহাঙ্গীরনগরে, এটা থেকে প্রতি বছর আসে যেহেতু। বর্গের অন্তর, অন্তর মানে সবসময় মনে রাখবা যে বিয়োগ ফল, বিয়োগ ফল। তো ধরো বর্গের অন্তর দেওয়া থাকবে তোমাকে, এবং দুইটা সংখ্যার অবশ্যই। তো বর্গের অন্তর যখন দেওয়া থাকবে দুইটা সংখ্যার বা ক্রমিক সংখ্যার, তখন ক্ষুদ্রতম সংখ্যাটা যদি বের করতে চাও, তখন কৌশল হচ্ছে বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করবা। আর বৃহত্তম সংখ্যাটা যদি বের করতে চাও, তখন হচ্ছে কি 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবা। মনে থাকবে?
যে বর্গের অন্তর দেওয়া থাকলে ছোট সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ, বড় সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে 1 যোগ করে 2 দ্বারা ভাগ। ব্যাস, একটু পরে আমরা প্র্যাকটিস করবো, এগুলো প্রত্যেকটার উপর আলাদা আলাদা প্র্যাকটিস আছে। আরেকটা টপিক দেখো, ভাজক সংখ্যা নির্ণয়ের টেকনিক। ভাজক সংখ্যা কি, ধরো একটা সংখ্যা আছে ফর এক্সাম্পল 24, এটাকে তুমি কয়টা সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা, কি কি সংখ্যা আছে যেগুলো দিয়ে 24 ভাগ যাবে, এটা হচ্ছে বিষয়। তো এটাকে বের করার জন্য শুরুতে হচ্ছে মৌলিক উৎপাদক বের করবা, করে সেগুলাকে সূচক আকারে বসাবা। ধরো যদি 24 হয়, 24-এর মৌলিক উৎপাদক বের করলে লসাগু করো, 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, তাহলে 2 কয়বার আসলো এখানে, 3 বার। আর 3 কয়বার আসলো, একবার। তার মানে 3-এর উপরে 1, 2 এর উপরে 3, এইভাবে সূচক আকারে যতবার আসবে সেটাকে পাওয়ার আকারে লিখবা। দেন কাজ হচ্ছে যে সূচক যেটা থাকবে, যে কতবার ছিল সেই সংখ্যাটা, সেটার সাথে আমরা 1 যোগ করে নিব এক্সট্রা, করে দুইটাকে গুণ করব। তাহলে এখানে 1 যোগ করলে এটা আসবে 4, এবং এটার সাথে 1 যোগ করলে এটা হবে 2। তাহলে 4 গুণ 2 ইকুয়াল টু 8। তার মানে 8টা হচ্ছে গিয়ে তোমার টোটাল ভাজক সংখ্যা এই 24-এর। তোমরা 32-এর জন্য নিজেরা প্র্যাকটিস করবা, SW একটু পরে, যদি ওটা প্র্যাকটিসে আসে আমরা তখন করবো না। 32-এরটা তোমরা বের করো দেখি, ঠিক আছে? লসাগু করবা, যতগুলা থাকবে পাওয়ার আকারে লিখবো, ওই পাওয়ার সাথে 1 যোগ করে তারপর সবগুলা পাওয়ার গুণ করবা, দ্যাটস ইট। এখন চলে আসলে দশমিক সংখ্যার গুণ এবং ভাগ, এটা ইম্পর্টেন্ট। এটা থেকেও যেহেতু প্রতি বছর এমসিকিউ থাকে, প্রতি বছর। এখন তোমাকে তো ক্যালকুলেটর দেওয়া হবে না, তোমাকে করতে হবে ম্যানুয়ালি। ম্যানুয়ালি কিভাবে করতে হয় এটা, দশমিক সংখ্যাকে যখন গুণ করবা, সাপোজ এখানে 0.1 আছে, 0.02 আছে, তো দশমিক সংখ্যাকে গুণ করতে গেলে দশমিককে ভুলে যাও। তো এখানে যদি দশমিককে ভুলে যাই তাহলে সংখ্যাগুলো কি থাকে, এটা থাকে 1, এটা থাকে 2। 2 আর 1 গুণ করলে কত হয়, 2ই হয়। এখন তুমি যেহেতু ভুলে গেছো, ভুলে গেলে তো হবে না, তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। তো এখন দেখো কয় ঘর টোটাল দশমিক ছিল, প্রথমে ছিল 1 ঘর, এখানে ছিল 2 ঘর, তাহলে টোটাল কয় ঘর, 3 ঘর। তো অলরেডি একটা সংখ্যা পেয়ে গেছো, আরো দুইটা সংখ্যা শূন্য দিয়ে বসাও, তাহলে 3 ঘর হলো। এরপরে সুন্দর করে দশমিকটা দিয়ে দাও, তার মানে এটার উত্তর হচ্ছে 0.002। পরেরটা তোমরা নিজেরা করো, বলো শুরুতে কত বসাবো, ভুলে গিয়ে বলো কত হবে। স্যার 18। 18 হবে প্রথমে। 18 হবে। এখন দেখো এখানে আছে 2 ঘর, এখানে আছে 4 ঘর, টোটাল কত ঘর, 6 ঘর। তাহলে দুইটা অলরেডি আছে, আর 4টা শূন্য দিয়ে দাও, তাই 4টা শূন্য। এরপর দশমিক অ্যান্সার হয়ে গেছে। দেন আসো এইটা, এখানে 4, 9, 2, তাহলে 4 দুগুণা 8, আর 8 9 72 না, 72। তাহলে 7। 72। হুম। এখানে আছে 2 ঘর, এখানে আছে 3 ঘর, আর এখানে তো কোনো দশমিক নাই, তাহলে টোটাল 5 ঘর। এই জন্য তিনটা আগে 3টা একটা শূন্য। দশমিক শেষ। এখন চলে আসলে দশমিক সংখ্যার ভাগ। ভাগের ক্ষেত্রে তোমাকে সেটাকে বেস্ট ওয়ে হচ্ছে সেটাকে তুমি উপর নিচে বসাবা, লব হর আকারে ফ্র্যাকশন আকারে বসাবা। এখানে যেমন ভাগ আছে না, পরীক্ষা কিন্তু উপর নিচেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, যেভাবেই থাকুক তুমি উপর নিচে করে নিবা। তাহলে বসাও 0.03, এখানে 0.3টা 0, তারপরে 6। এখন তুমি ভাগ করবে, এটাকে মনে রাখবা, ভাগ করতে গেলে তোমাকে উপরে নিচে ঘর সমান করতে হবে, এটাই হচ্ছে মেইন কাজ, আর কোনো কাজ নাই। উপরে নিচে ঘর সমান করতে হবে। উপরে কয় ঘর আছে বলো, 2 ঘর। নিচে কয় ঘর আছে, 4 ঘর। তাহলে উপরে কয় ঘর কম আছে, 2 ঘর কম আছে, এই জন্য দুইটা শূন্য সামনে দিয়ে দিবা। কেন সামনে দিবা, কারণ সামনে 0 দিলে কোনো ভ্যালু অ্যাড হয় না। এটা যেমন 0.03 এবং 0.030000 হাজারটা বসাও, ওইটা ভ্যালু 03 থাকবে, তার মানে কোনো সমস্যা নাই। এখন দেখো 4 ঘর হলো টোটাল, সেম হইলো। এখন তুমি দশমিককে ভুলে যাও। তো দশমিক যদি এখন ভুলে যাও গড় সমান করার পরে, তাহলে উপরের সংখ্যাটা কি দাঁড়ায়, এই দশমিক যদি নাই হয় তাহলে কি দাঁড়ায়, 300। নিচের সংখ্যাটা কি দাঁড়ায়, 6। এবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 3, দিয়ে কাটলে 150, 3 দিয়ে কাটলে 3×50 150 না, মানে 50। এটার জি অ্যান্সার কি, স্যার, হ্যাঁ 50। তো তুমি 50। এটার অ্যান্সার কিন্তু 85 আসবে। পরেরটা দেখো, একটু বিষয় আছে এখানে, এখানে এই দুইটা গুণ, এই দুইটা গুণ, এবং এই যে এগুলো আবার ভাগাকারে আছে। তার মানে এটাকে তুমি একটা ফর্মে নিয়ে আসো। ধরো আমরা এখানে একটা ফর্মে নিয়ে আসি, উপর নিচে লিখি, তাহলে বড় একটা দাগ দিলাম, উপরে হচ্ছে 0.06 ইন্টু 0.0002, আর নিচে হচ্ছে
0.04, আরেকটা হচ্ছে 0.03। তো উপরে টোটাল কয় ঘর আছে? 2 ঘর, 2 ঘর 4 ঘর, টোটাল 6 ঘর। নিচে কয় ঘর আছে? 2 ঘর 2 ঘর, তার মানে 4 ঘর। তাহলে উপরে 2টা ঘর বেশি আছে, তাহলে নিচে আমাকে 2 ঘর বাড়াইতে হবে। এখন বাড়াবো কিভাবে? সামনে শূন্য দিতে হবে। এখন হয় তুমি 0.4-এর সাথে দুইটা দিতে পারো, নাহলে 0.3-র সাথে দুইটা দিতে পারো, অথবা এখানে একটা এখানে একটা দিতে পারো। তো কোনটা করবা তুমি বলো, যেমনি ইচ্ছে এমনি করতে পারো, বলো কি করবো? 4-এর সাথেও দেন, 3-এর সাথেও দেন। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, যাও তোমার কথাই শুনলাম। এবার দশমিককে কি করবো? আমরা ভুলে যাব। তো ভুলে গেলে কি থাকে? এখানে থাকে 6, এখানে এগুলো থাকে, সব বাদ দিলে থাকবে 2, এখানে সব বাদ দিলে এটা হয়ে যাবে 40, এখানে সব বাদ দিলে এটা হয়ে যাবে 30। এখন তুমি দেখো, 2 দিয়ে তুমি 40-কে কাটো 20, এবার 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10। তাহলে এখানে থাকে হচ্ছে 3/300, তাই না? 3 দিয়ে এটা কেটে দাও, থাকে হচ্ছে 10। তাহলে উপরে থাকলো 1, আর নিচে থাকলো কত? 10 × 10, তার মানে 100। তাহলে 1/100 ইজ এক- ইকুয়াল টু 0.01। বুঝছো সবাই? বলো। ভাইয়া এটা কি এইভাবে আনতেই হবে যে 0.01? তোমার পরীক্ষা অপশন এইভাবেই তো থাকে, এই জন্যই হচ্ছে তোমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। এটা তো সবাই আমরা জানি, 1-এর নিচে 10 থাকলে 0.1, 1-এর নিচে 100 থাকলে 0.01, 1-এর নিচে 1000 থাকলে 0.001। এগুলো তো সবাই জানি আমরা, এটা তো প্রাইমারি পড়া। তো এইভাবেও থাকতে পারে, ওইভাবেও থাকতে পারে, যেভাবে ইচ্ছে সেভাবে দিল। আমার কাজ হচ্ছে আমি সলভ করে পাই কিনা। যেই পর্যন্ত আসতে পারবে সেইটা পাবে, পারাটা করার জন্য তার চিন্তাই করতে হবে না, সে ন্যানো সেকেন্ডের মধ্যে বুঝতে পারবে এটা। বুঝছো সবাই? এবং এটা ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ থাকে। এমসিকিউ আমরা আরো প্র্যাকটিস করবো। ভাইয়া বকা না দিলে একটা কথা জিজ্ঞেস করি। না, তাইলে জিজ্ঞেস করার দরকারই নাই। তারপর চলে আসো যে দশমিক সংখ্যার গুণ ও ভাগ। এখানে আমরা আরেকটু ভিন্নধর্মী দেখবো, সেটা হচ্ছে দেখো 1.4 এর 0.4%। তো এটা সিমিলার, এর মানে কি? এর মানে গুণ। তো 1.4 একটা ইন্টু হচ্ছে এখানে পার্সেন্ট আছে, তার মানে 0.4%, মানে কি নিচে আবার 100 আসবে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই বিষয়টা। তো উপরে কয় ঘর আছে? উপরে ঘরটর থাকার বাদ দাও, আমরা এক কাজ করি, উপরের সংখ্যাটাকে গুণ করে দিই। গুণের নিয়ম কি? দশমিককে ভুলে গিয়ে গুণ করো। 4×14 কত? 4×14, 4×14 মেবি 4 16, 56, ঠিক আছে? 56। 56। তাহলে দশমিক আছে 2 ঘর, তাহলে এখানেও তো 2 ঘরই আছে, তাহলে এই দশমিক 56, এর নিচে যদি 100 আসে তাহলে কি 0.00 তারপরে 56, এই না? এটাই আনসার। বুঝছো কি? তুমি এটা যে কোনো ভাবেই করতে পারো, তোমার ইচ্ছা। অ্যান্সার আসবে 0056। এটা তোমাদের জন্য SW দিলাম, নিজেরা করলাম। তারপরে চলে আসো যে ভগ্নাংশের যদি ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা বের করতে হয়, যে কোন ফ্র্যাকশনটা বড় কোন ফ্র্যাকশনটা ছোট, তখন হচ্ছে আমরা ক্রস মেথড অ্যাপ্লাই করব। ক্রস মেথড, ঠিক আছে? ক্রস মেথড কি বলে? এটা বলে যে 4/5 এবং 3/4 এর মধ্যে কোনটা বড় ছোট। তো তুমি হচ্ছে এভাবে আড়াআড়ি গুণ করবা, 4×4 = 16, এটাকে এই পাশে লিখবা। আবার আড়াআড়ি গুণ করবা, 3×5 = 15, এটাকে এই পাশে লিখবা। এখন বড়কে 16 বড়, তার মানে এই পাশের ফ্র্যাকশনটা বড়, এই পাশের ফ্র্যাকশনটা ছোট। ক্লিয়ার সবাই? এইভাবে আমরা সামনে আরো প্র্যাকটিস করব। এখন দেখো লাস্ট টপিক মেবি, এরপরে আমরা আমাদের প্র্যাকটিসে চলে আসবো। এটা হচ্ছে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ। যে একজন জিজ্ঞেস করলেন না যে ভাই পৌনঃপুনিক কেন মূলদ সংখ্যা হয়? কারণ পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করা যায়। পৌনঃপুনিক মানে কি? পৌনঃপুনিক মানে হচ্ছে যে 0-র পরে এই যে 2 4, এই দুইটার উপরে দেখো পৌনঃপুনিক দেওয়া আছে, দুইটা ফোঁটা, তার মানে 2 4 করে আজীবন চলতেই থাকবে, এটা 2 4 পর্যন্ত, মানে 2 4 চলতেই থাকবে, কোথায় গিয়ে শেষ হবে কেউ জানি না। আবার দেখো এখানে যেমন 3 4 5, পৌনঃপুনিক আছে 3 আর 5-এর উপরে, তাহলে পৌনঃপুনিক অ্যাকচুয়ালি কয়টার উপরে আছে? এই 3টার উপরেই আছে, কারণ পৌনঃপুনিকের মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে আর দুই পাশে পৌনঃপুনিক দাঁড়ায় থাকে তাহলে সবগুলোকে নিয়ে, তাইলে এটা কি হবে? এই 2 এর উপরে কিন্তু পৌনঃপুনিক নেই, এই 2 এমনিতেই থাকবে। এরপরে 3 4 5, 3 4 5, 3 4 5, 3 4 5, এভাবে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে বলতে পারো যে ভাই এটা তো অসীমে যাচ্ছে, তাহলে এটা অমূলদ হওয়ার কথা না। সারপ্রাইজিং বিষয় হচ্ছে এটা তো সেম জিনিস বারবার রিপিট হচ্ছে। এই সেম জিনিসকে তুমি চাইলে ফ্র্যাকশন আকারে নিয়ে আসতে পারো, P/Q আকারে। কিভাবে আনবা দেখো। সাপোজ
0.224 এটার উপর পৌনঃপুনিক আছে। এটাকে যদি তুমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাও তাহলে কি কি লাগবে? লাগবে হচ্ছে লব এবং হর, হর এখানে লব এখানে। তাহলে প্রথমে হরের নিয়মটা দেখো, মানে নিচেরটা, দশমিকের ডানে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তত সংখ্যক 9 বসাতে হবে। 9, তাহলে এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে? 2টা, তাই 2টা 9। এবং এবার হরের কাজ শেষ। ও যদি দশমিকের আর যদি দশমিকের ডানে কোনো সংখ্যার উপরে পৌনঃপুনিক না থাকে তাহলে শূন্য বসাতে হবে। তাহলে এখানে ডাইনে এমন কোনো সংখ্যা নাই যেটার উপর পৌনঃপুনিক নাই, তাহলে শূন্যর আমার বসানোর সুযোগ নাই। এই শেষ। এখন তুমি লবে চলে আসো, উপরের কাজ। পুরো সংখ্যাটাকে দশমিক কল্পনা না করে লিখবো। যেমন পুরো সংখ্যাটা কি আছে, 0 2 3 4 5, এটাই আছে। সেগুলো থেকে যেগুলোর উপর পৌনঃপুনিক নাই সেগুলো বিয়োগ দিব। তাহলে এখানে পৌনঃপুনিক নাই কিসের উপরে বলো? 2-এর উপরে নাই, তাই 2 বিয়োগ। তাহলে অ্যান্সার যা আসে তা। তাহলে 2 3 4 5 থেকে হলো 2 3 4 3, আর নিচে হবে গিয়ে 9 9। কি হলো, উল্টাপাল্টা করে ফেললাম তো, একটা ডাইরেক্টে করে ফেলছি, সরি সরি। একবার 2 4 করতে কি এখানে 0 হবে। তোমরা আগে বলবা না? এখানে কি হবে? এখানে হবে 0 2 4, মাইনাস হবে কি, যে সকল সংখ্যার উপরে তোমার পৌনঃপুনিক নাই সেগুলো বিয়োগ। এখন পৌনঃপুনিক নাই শুধু 0-এর উপরে, তাহলে 0 বিয়োগ। তার মানে অ্যাকচুয়ালি 24/99 এটাই উত্তর। আর এটা দেখো, এটার ক্ষেত্রে দশমিকের পরে ডানে পৌনঃপুনিক আছে কয়টার উপরে? 3টার উপরে, তাহলে 9 কয়টা হবে? 3টা। 3। এবং দশমিকের পরে পৌনঃপুনিক যদি না থাকে কোনো সংখ্যার উপরে তাহলে তত সংখ্যক শূন্য, তাহলে নাই কয়টার উপরে? একটার উপরে, একটা। একটা শূন্য। এবার তুমি পুরো সংখ্যাটা লেখো, 0 2 3 4 5 মাইনাস যেটার উপর নাই সেটা, তাহলে 0 আর 2 এর উপর নাই, 0 2 মাইনাস, তাহলে কি হবে? 2 3 4 3 ÷ 9 9 9 0, এটা হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে গিয়ে দশমিকের পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে P/Q। তাহলে এটা কি হবে, মূলদ না অমূলদ বলো? অ- মূলদ মূলদ। মূলদ। ঠিক আছে, আই গেস। ভাইয়া বুঝি না, আবার আবার বুঝে দেওয়া যাবে? তুমি এতক্ষণ কি করছো? ভাইয়া আপনি ওই সময় মুছে দিলেন, এই জন্য বুঝতে পারিনি। কি করছি? ভাইয়া প্রথম ওখানে ভুল করলেন না, ওখান থেকে আমি বুঝতে ও পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আরেকবার বোঝাচ্ছি। দেখো, সাপোজ এই যে সংখ্যাটা, এটার উপর পৌনঃপুনিক দেওয়া আছে 2 আর 4 এর উপরে। তো আমার হরের নিয়ম কি বলে, যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তত সংখ্যক 9, এই জন্য 2টা 9 দিলাম। আবার এটার ক্ষেত্রে কি, 3 4 5, 3টার উপর পৌনঃপুনিক ছিল তাই 3টা 9। আরেকটু ছোট নিয়ম আছে, যে দশমিকের যদি কোনো পরে যদি কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকে তাহলে তত সংখ্যক 0। তাহলে এখানে এমন কোনো সংখ্যা নাই যেটার উপর পৌনঃপুনিক নাই, তাহলে আর 0 বসানো যাবে না। কিন্তু এটার ক্ষেত্রে দশমিকের ডানে 2 এর উপর নাই, তাই একটা শূন্য বসাইতে হইলো। আবার উপরের কাজ কি, উপরে হচ্ছে পুরো সংখ্যাটাকে লিখবো দশমিকে কল্পনা না করে, তাহলে 0 2 4। এরপর সেটা থেকে বিয়োগ করব হচ্ছে যে সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাহলে পৌনঃপুনিক নাই এমন কোনো সংখ্যা এখানে নাই, 0 আছে শুধু, 0-কে বিয়োগ, তার মানে 24/99। আর এটার ক্ষেত্রে 2 3 4 5 থেকে 2 এর উপর নাই তাই শুধু 2 বিয়োগ। এই হচ্ছে নিয়ম, বুঝছো? জি ভাইয়া। ওকে, এখন চলে আসো সেলফ টেস্টে, বলো এটার অ্যান্সার কি হবে। সময় হচ্ছে 10 সেকেন্ড। নিচের কোনটা মৌলিক সংখ্যা? তাড়াতাড়ি বলবা। বলো, 10 সেকেন্ড তো শেষ। আর সি। রাইট, 47। এটার অ্যান্সার হচ্ছে 47। ঠিক আছে। ইয়েস। তো মৌলিক সংখ্যা এভাবে বের করার ক্ষেত্রে তোমাকে ডিভিজিবিলিটি টেস্ট করতে লাগতে পারে। যেমন 91, তো 7 91 নামটা দিয়ে তুমি পারো, তার মানে এটা তো মৌলিক সংখ্যা না। আবার এটা দেখো, 8 আর 7 দুইটাকে যোগ করলে 15, তো 15 তো 3 দ্বারা যাচ্ছি, তার মানে এটাও যাবে, এটাও হবে না। 143 এমনিতে আমরা জানি যে 11 13 গুণ করলে চলে আসবে তোমার 143, বাট এমনি তো পরিচিত ওয়ার্ড, মানে সব সংখ্যা, এটা এমনি তো বোঝা যায় যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে। তার মানে 47-কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটা আমরা মনে রাখবো, এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, তারপর 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? তাহলে ডি ডি, বি বি সি, বি বি সি, বি এ। তাহলে আমাকে 1 থেকে 30 বলছে, তাহলে এটা নিবো, এটা নিবো, এটা নিবো, তাহলে কি হবে? 4 4 2, টোটাল 10টা। শেষ। এরপরে পি এবং কিউ দুটি অযুগ্ম সংখ্যা বা বিজোড়। অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, তাহলে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে, যুগ্ম হবে। তাহলে দেখো, তুমি এখানে কল্পনা করে নিবা দুইটা বিজোড় সংখ্যা, একটাকে 1 নাও, একটাকে 3 নাও। তাহলে পি প্লাস কিউ যদি করো 1 + 3 = 4, হ্যাঁ জোড় হয়ে গেছে, তাহলে এটাই উত্তর, বাকিগুলা টেস্ট করার দরকার নাই। নেক্সট ওয়ান, -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? তো এটা অনেকেই ভাবতে পারে যে 1, কিন্তু অ্যাকচুয়ালি 1 হবে না।
কি ভাইয়া কি বলো বলো আল- আমি তো -1 বললাম। ও -1 বলছো তো -1 কারেক্ট, ঠিক আছে। দেখো -1 বললে কি হয় এবং 1 বললে কি হয়। -1 থেকে যখন তুমি 1 বিয়োগ করবা তখন হয়ে যাবে -2, কিন্তু আমাকে করতে হবে কি -1 থেকে -1কেই বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার কি হবে, ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস, -1 + 1 = 0, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এটা মনে রাখবা। এরপরে √2 এর আসন্ন মান কত, এটা অলরেডি শুরুতেই তোমাদেরকে দেখাইছি, মুখস্থ করবা। 1.414, √2 হচ্ছে 1.414। বলো তো √3 কত, 1.73 মেবি, তাই না? √5 এর কত, 2.23। এভাবে কয়েকটা মনে রাখবা। তারপরে পাইয়েরটা, পাই কত, পাই হচ্ছে 3.1416। 3.1416। এভাবে মনে রাখবে এগুলা। তারপর একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত। তাহলে 301 থেকে যত উপরের দিকে 381 থেকে তত নিচে, তার মানে সংখ্যাটা একদম মাঝখানে না? তাহলে মাঝখানে হলে আমরা কি করি, গড়। তাহলে কি হবে, 301, ও দুইটা এইটাকে, যোগ করে এই দুটাকে যোগ করো, +381 হ্যাঁ যোগ করে বাই দিলাম। 2, তাহলে কি হবে 682/2, তার মানে 341, এটা ঠিক আছে। তারপরে চলে আসো পাঁচটি ক্রমিক সংখ্যার সমষ্টি দেওয়া আছে 35, বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত। সমষ্টি বললে কি বলছি বলো তো, ইকুয়েশন দিয়ে করতে বলছি। সমষ্টি, ক্রমিক সংখ্যার সমষ্টি বা যোগফল দেওয়া থাকলে ইকুয়েশন ফর্ম করে করবা। তাহলে এখানে 35 যেহেতু পাঁচটা সংখ্যা, ক্রমিক সংখ্যার ইয়ে, তাহলে এক্স, x+1, x+2, x+3 এবং লাস্ট x+4। তাহলে এই হচ্ছে পাঁচটা সংখ্যা, হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। টোটাল যোগফল কত বললাম, 35। তাহলে এখানে কতগুলো এক্স, 5, x+10 = 35, দেন 5x = 25, x = 5। তাহলে x যদি 5 হয়, সবচেয়ে বড় সংখ্যা কি হবে, 5+4 = 9। ঠিক আছে, বলো বুঝছো কিনা। ওকে, তারপরটা দেখো, গুণফল দেওয়া আছে, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে, সংখ্যা তিনটার বের করে সেগুলো আবার যোগ করতে বলছে। তো সংখ্যা তিনটা আগে বের তো করো। তো গুণফল দেওয়া থাকলে বের করার কৌশল কি বলো, কি বলছিলাম তখন, লসাগু। লসাগু করতে হবে। এখন যদি তুমি ইকুয়েশন করতে লস চাও, ইকুয়েশন যদি করতে চাও এই তিনটা নিয়ে, তাহলে x³ চলে আসে না, গুণ করলে কিউব চলে আসে না। হুম, x³ আসবে, x² আসবে, তখন এটাকে মিলাইতে পারবা ইকুয়েশন, যদি গুণ করো, x × x+1 × x+2, যদি এভাবে করো আর কি, কাইন্ড অফ এরকম, x × x+1 × x+2, এভাবে করে তুমি 120 লিখে সেখান থেকে পারবা করতে, x³ চলে আসবে, ব্লা ব্লা কত কিছু চলে আসবে। সেটা উইল বি ভেরি টাফ, অনেক টাইম কনজিউম করবে। তার থেকে বেটার কি, লসাগু বা এলসিএম করা। দেখো 120, তো লসাগু করলে কি কি আসে, 260, 230, 215, 3, 5। তাহলে দেখো এই 120 লসাগু করে কি কি পাইছো, 2, 2, 2, 3, 5। দ্যাট মিনস এই প্রত্যেকটা সংখ্যাকে গুণ করলে তোমার কি আসে, 120 আসে, রাইট। এখন তোমাকে বলছে যে তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120, তার মানে এই সবগুলোকে তোমাকে তিনটা বানাইতে হবে। তাহলে অলরেডি এখানে 5 একটা আছে, এই দুইটাকে মিলে একটা বানাও, এই দুইটাকে মিলে একটা বানাও। তাহলে এখানে বানাইলে 4, এখানে বানালে 6, তাহলে 4, 5, 6 দেখো মিলে গেছে, 4, 5, 6। এই হচ্ছে তিনটা সংখ্যা। এখন তুমি তিনটা সংখ্যা পেয়ে গেছো, এখন বলছে এদের যোগফল বের করতে, এদের যা ইচ্ছা তা বের করতে, বলে সবই পারবা। তাহলে যোগফল কত হবে, 15 হবে। 15। তাহলে কৌশলটা কি, 15। কৌশলটা হচ্ছে তোমাকে লসাগু করে বের করে নিয়ে আসতে হবে, দ্যাটস ইট। চলে আসে এটাতে, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 70, অন্তর্ফল দেওয়া আছে 10, বড় সংখ্যাটি কত। তো যখন দুইটা সংখ্যার সমষ্টি এবং অন্তর্ফল বা বিয়োগফল দেওয়া থাকবে, তখন সংখ্যা দুইটা বের করারই নিয়ম আছে। ছোট সংখ্যা বের করার নিয়ম কি, ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে দুইটি সংখ্যাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ। আর বড় সংখ্যা বের করার নিয়ম কি, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। দুই সঙ্গে যোগ করে তাহলে এটা কি দুই হবে, দিয়ে ভাগ। এটা হবে 30, এটা হবে 40। তাহলে অ্যান্সার কি চাইছে, বড়টা চাইছে, তাহলে 40। ক্লিয়ার সবাই, নেক্সট ওয়ান।
দুটি ক্রমিক সংখ্যার বর্গের জি অন্তর দেওয়া আছে 199, বড় সংখ্যাটি কত? বর্গের অন্তর থেকে যেহেতু কোশ্চেন আসে পড়ছিলাম, তো বর্গের অন্তর থাকলে বড় সংখ্যা বের করার কৌশল কি? 1 যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে 199 যোগ 1 ডিভাইড বাই 2, তার মানে 202 করলে 100। আর ছোট সংখ্যা বের করার কৌশল কি? 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 198 থেকে 2 দ্বারা ভাগ করলে 99, তাহলে এটার বড় সংখ্যা চাইছে, এই জন্য 176। মানে না, আগেরটা ছিল দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ, বিয়োগ করে 2 দ্বারা ভাগ, আর এটা হচ্ছে গিয়ে 1 যোগ করে বিয়োগ করে 2 দ্বারা ভাগ। বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, তারপর চলে আসো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর বা বিয়োগফল কত? তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? একটা 1 4টা শূন্য। আর 4 অঙ্কের বৃহত্তম মানে কি? 4টেই 9। আচ্ছা, আচ্ছা। তাহলে বিয়োগ করলে কত হবে? 1। তাহলে তারপর চলে আসো 72 এর ভাজক সংখ্যা কত? ভাজক সংখ্যা নির্ণয়ের কৌশল কি ছিল? লসাগু করা, এলসিএম করতে হবে। তাহলে 72 যদি হয় 2 দিয়ে করো 36, 2 দিয়ে করো 18, 2 দিয়ে করো 9, 3 দিয়ে করো 3। তাহলে 2 কয়বার আসছে? 3 বার, পাওয়ার দিলাম 3। 3 কয়বার আসছে? 2 বার, পাওয়ার দিলাম 2। এখন কি বলছি? পাওয়ারের দুই সাথে 1 যোগ করে গুণ করতে হবে। তাহলে এটা 1 যোগ করলে হবে 4, এটা 1 যোগ করলে হবে 3, তার মানে 4 × 3 = 12, 12টি। সরি। আচ্ছা, নেক্সট ওয়ান, √0.009। আচ্ছা, 0009, তো মনে রাখবা দশমিক সংখ্যাকে যখন তুমি এভাবে রুট করবা, নর্মালি রুট করলে কি হয়? সংখ্যা ছোট হয়ে যায় না? সাপোজ আমি যদি 16কে রুট করি, 4 হয়ে গেল। হুম, কোথায় 16 কোথায় 4, অনেক ছোট হয়ে গেছে। বাট যেগুলো দশমিক সংখ্যা, সেগুলাকে রুট করলে সংখ্যার মান অনেক বড় হয়ে যায়। ঠিক আছে? কেন হয় দেখো, এটার অ্যান্সার হবে 0.03। তাহলে আমাকে বলো, এই যে 0.0009 বড় নাকি 0.03 বড়, কোনটা বড়? এটা বড়। 0.0 এটা বড়। তো এই যে দশমিক সংখ্যাকে যখন তুমি রুট করবা, তখন যতগুলা ঘর ছিল সেই ঘর অর্ধেক হয়ে যাবে, আর রুট করলে যা আসে তা হবে। 9কে রুট করলে 3 হয়, আর এখানে 4 ঘর আছে, 2 ঘর হয়ে গেছে, দ্যাট মিনস এটা। এখন যদি দশমিক সংখ্যাকে স্কোয়ার করো, তাইলে আবার উল্টা কাহিনী, সেটা ছোট হয়ে যাবে। এখানে দেখো 0.002, এরপরে স্কোয়ার আছে, হ্যাঁ, ছোট। তাহলে 2কে স্কোয়ার করলে 4, আর এখানে আছে 3 ঘর হয়ে যাবে, তাহলে 6 ঘর, তাহলে শূন্য লাগাও, 5। তাহলে এই হচ্ছে কি উত্তর। তাহলে এটা কি ছোট হয়ে গেল না এটা থেকে? কিন্তু দেখতে আবার বড় হয়ে যায়, মানে দেখতে একরকম মানে একরকম, তো ডিফারেন্স আছে কিন্তু, মনে রাখবা। আমরা মানের কথা বলি, দেখে কাজ হবে না, আমাদেরকে অ্যাকচুয়ালি ভিতরে কি আছে সেটা দেখতে হবে। আচ্ছা, তারপর দেখো যে দুটি সংখ্যার গুণফল, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ থাকে একটা প্রতি বছর, মানে এই পার্টিকুলার এই টাইপটা থেকেই। মনে রাখবা দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু ওই দুই সংখ্যার, ওই দুই সংখ্যার লসাগু গুণ গসাগু। তাহলে কি দাঁড়ালো এই যে সংখ্যা দ্বারা? এখানে দেখো দুটো সংখ্যার গুণফলই দেওয়া আছে, তার মানে এখানে দেওয়া আছে 1536, দেওয়া আছে লসাগু 96, বলছে গসাগু কত? তাহলে গসাগু ধরো এক্স, তাহলে এক্স কি বের করা যাবে না? যদি এটা ভাগ করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু 1536 ডিভাইডেড বাই 96। এখন এখানে দেখো 12 আসে, 16 আছে, 24 আসে, 30 আছে। যারা যারা টপার বা যারা হচ্ছে তোমার টপ লেভেলে থাকবে, তারা তো টাইম এখান থেকে সেভ করতে হবে। এখন 1536-এর 96 দিয়ে তুমি কাটবা, তার মানে এখন এটা কাটতে গিয়ে তুমি কাটতে পারতেছো না, তো ঠিক আছে আমি কাটতে পারি না, ফাইন, কিন্তু এখানে তো অ্যান্সার দেওয়া আছে। তার মানে এই সংখ্যার ভিতরে যেটা অ্যান্সার, সেটাকে 96 সাথে গুণ করলেই তো 1536 আসবে, তাই না? তাহলে এখানে কোন সংখ্যাকে গুণ করলে শেষে গিয়ে 6 আসবে হ্যাঁ, বলতো? 96 সাথে এখানে কোন সংখ্যাকে গুণ করলে শেষে 6 আসবে? 16, 16। কারণ 12 দিয়ে তুমি 6কে গুণ করলে 6 × 2 = 12, লাস্টে 2 আসবে, কখনো 6 আসবে? আসবে না, শুরুতেই বাদ এটা। 24, 4 4 নং 36, তাহলে সরি, 4 6 24, তার মানে সেটা দিয়েও 6 আসে না। আর 0 দিয়ে তো শূন্যই আসবে, আসবেই না, তার মানে শুধুমাত্র 16 দিয়েই লাস্টে 6 আসে, তার মানে অপশন এটাই কারেক্ট, বাকিগুলো টেস্ট করার দরকারই নেই। বুঝছো কি? বলো। হ্যাঁ, তো এরকম মাঝে মধ্যে হ্যাঁ, কিছু বুঝছি। ক্যালকুলেশনের ট্রিক্স নিজে থেকে অ্যাপ্লাই করতে হবে, ওইটা তোমাকে অ্যাজ এ টিচার আমি শেখাতে পারবো, বা পৃথিবীর কোনো টিচার তোমাকে শেখাতে পারবে না। ওটা তোমার ক্যালকুলেশন করার সময় তুমি হুট করে এক এক থেকে এক এক রকম করে ফেলবা, ওটা তোমার স্ট্র্যাটেজি। ঠিক আছে?
বাট এজ এ টিচার আমার কাজ কি তোমাকে এখানে বলা যে তুমি কি কি ভাবে করতে পারো। তো এখানে এই যে এটাকে চাইলে তুমি ম্যানুয়ালিও করতে পারো, 153 মধ্যে 96 কবার যাবে, একবার যাবে, এরপরে হাতে কত থাকবে, তো ওটা অনেক টাইম কনজিউমিং, তার চেয়ে বরং এইভাবে করাটাই বেটার। এরপর চলে আসো, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। তো মনে রাখবা, অনুপাত যখন দেওয়া থাকে তখন সেটার সাথে অলওয়েজ এক্স ধরে নিবা। কি করবা? অনুপাত থাকলে অলওয়েজ এক্স ধরে নিবা, এক্স ধরে নিবা, এটা অলওয়েজ। তাহলে এখানে 5 আছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 5x, এখানে 6 আছে, আরেকটা সংখ্যা কি 6x। এখন বলছে তাদের গসাগু 4, লসাগু কত? দুইটা সংখ্যা তুমি পেয়ে গেছো, একটা 5x একটা 6x। গসাগু কোনটা হয়, যেটা দুইটার মধ্যেই কমন? এখানে 5x আর 6x এর মধ্যে কমন কে? এক। এক্স। তার মানে এখানে গসাগু হচ্ছে এক্স। এটা সমানে কত দেওয়া আছে? 4। বুঝা গেছে? গসাগু এখানে এক্স, এটা সমান 4 দেওয়া আছে। তাহলে লসাগু কি? লসাগু হচ্ছে সবগুলা। তাহলে 5 আছে, 6 আছে, এক্স আছে, তাহলে 5 × 6 × x, তার মানে কি 30x। তাহলে 30 × 4 120। এখন বলতে পারো যে ভাই এক্স তো দুইবার আছে, একটা নিলেন কেন? তো ডাবল নেওয়া যাবে না, যা দেখতেছো একবার একবার করে সবগুলাকে নিবা। লসাগুর নিয়মই হচ্ছে এটা। বুঝছো সবাই? জি বলো। ভাইয়া। ওকে, নেক্সট টপিকে চলে যাই। এটার মধ্যে কোনটা বৃহত্তম? তো এখানে তুমি ওইভাবে করবা, মানে ক্রস মেথডে 2/3 এবং 4/7 এর মধ্যে কম্পেয়ার করো। 7 × 2 = 14, 3 × 4 = 12, তাহলে 14 বড়, 2/3 বড়, তার মানে এটা বাদ। এখন 2/3 এর সাথে এটা কম্পেয়ার করো, 2/3 5/8, 8 × 2 = 16, 3 × 5 = 15, এইটাই বড়, এটা বাদ, 5/8 বাদ। এরপর এটার সাথে এটা কম্পেয়ার করো, 2/3 7/11, 22/21, তাহলে 22 বড়, তাহলে এটাই বড়, এটা বাদ, তাহলে অ্যান্সার হচ্ছে ক। এভাবে তুমি বের করে ফেলবা। আবার দেখো নিচের কোনটি ক্ষুদ্রতম, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা ক্যালকুলেশন একটু বড় বড়। তারপর এটাতে চলে আসো, গুণফল চাইছে, 200 × 1 × 1 × 1, তাহলে কি হবে অ্যান্সার? 200ই হবে। এখন দশমিক কয় ঘর আছে? 1 2 3 4 5 6, 6 ঘর। অলরেডি 3টা আছে, আরো 3টা শূন্য। 3 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই সংখ্যাটার ভ্যালু কত অ্যাকচুয়ালি? 0.0002, কারণ পরে রেগুলার কোনো ভ্যালু নাই, তার এটাই হচ্ছে উত্তর। সবাই কি বুঝছো এটা? আই থিঙ্ক। জি ভাই। আরেকবার বলেন না। না, এটা আরেকবার বলা যাবে না, আমাকে সবগুলো প্র্যাকটিস করতে হবে, আর 7 মিনিট আছে। এটা কিভাবে আরেকবার বলি? গুণের নিয়ম কি? শুরুতেই তুমি দশমিককে বলে গিয়ে গুণ করবা, এরপরে গড় বসায় দিবা, দ্যাটস ইট, আর নাথিং এলস। এটুকু কেন পারবা না? আর ভাগের নিয়ম কি? তুমি হচ্ছে বসায় ফেলবা 2, 3.5, আর নিচে হচ্ছে 0.1, 0.2, 0.02। তাহলে এখানে দেখো, তুমি ঘর সমান করো, উপরে 3 ঘর আর নিচে হচ্ছে 1 2 3 4, 4 ঘর, তাহলে একটা শূন্য এক্সট্রা দিয়ে নাও। তাহলে দশমিকে ভুলে গেলে কি থাকবে? 2 3, আর হচ্ছে 50, আর এখানে থাকবে 1 2, আবারও 2, তাহলে 2 2 কাটা, আর 300, 3 × 50 করলে 150, আর নিচে আছে 2 75, 75, তাহলে এটা হচ্ছে উত্তর। আই গেস এটাও তোমরা বুঝছো কি করছি, ঘর সমান করছি, এবার দশমিককে ভুলে গিয়া ক্যালকুলেশন। আর এটা তো সাধারণ ভগ্নাংশের রূপান্তর, তাহলে নিচে দুইটা ঘর আছে তাই 2টা 9, এবং ডানে দুইটার উপরে নাই তাই 2টা শূন্য। এই দশমিকের ডানে কিন্তু ডানের হিসাব নিচে। এরপরে পুরো সংখ্যাটা লিখতে হবে 33124, দশমিককে বলে গিয়া মাইনাস হবে হচ্ছে গিয়া যার উপরে দশমিক নাই, 3 3 1, এগুলোর উপরে নাই। তাহলে কি মানে উপরের কাজ হচ্ছে পুরোটা নিয়ে, আর নিচের কাজ হচ্ছে দশমিকের ডানে নিয়ে শুধু। ওকে ফাইন। এখন দেখো এটাকে যদি মাইনাস করো, তাহলে 397, 397 হাতে আছে, 2 3 মেবি, হ্যাঁ। এবার তুমি 9900, তো যদি এটা এবার কি দিয়ে কাটা যাবে? 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে এটাকে কাটলে 3300, উপরটাকে কাটলে 3 দিয়ে 10931, তাহলে এটা হচ্ছে উত্তর, 10931 3300, এটা মানে 3 দিয়ে কেটে দিছি উপরে নিচে। তারপরে চলে আসো, বলছে এইগুলার গড় মান 5.5, এক্স এর মান কত? তাহলে গড় মানে কি 4 + 6 + 7 + x, তাহলে সংখ্যা কয়টা অ্যাকচুয়ালি? 4টা, বাই 4 = 5.5। তাহলে 4-এর সাথে 5.5 গুণ করলে কত হয়, আর এখানে করলে কত হয়? এখানে 10 17, 17 + x = 4 দিয়ে 5.5 কে গুণ করলে 4 × 5 = 20, আর 0.5 যেহেতু, তার মানে 4 এর থেকে 2 আসবে, তাহলে 20 আর 2 হচ্ছে 22,
তাহলে এক্স এর ভ্যালু হবে গিয়া 22 - 17 হুইচ ইজ 5। ওকে, তো এখানে অ্যান্সার ধরো ও নম্বরে 5, এটা উত্তর। আদারওয়াইজ এখানে অ্যান্সারই হবে না কোনো। 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? তো 30-এর পরে আছে 31, 40-এর পরে আছে, 40-এর আগে আছে কি 39, দুটাকে বিয়োগ করলে অ্যান্সার আসবে 8 মেবি, বাট এখানে এটা অপশনে নেই, তার মানে এটা অ্যান্সার হবে নান। ওকে, এরপরে এত গজ 1 মাইলের কত অংশ? তো আমরা জানি যে 1 মাইলে 1760 গজ, 1760 গজ ইকুয়াল টু 1 মাইল, একে কত, 352-তে কত? তাহলে কি হবে, 352 ডিভাইডেড বাই 1760, কাটাকাটি করো, 1752, 52, 2 2 2 0 5, তাহলে 5 বার যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোর মানে হচ্ছে এটা কি 1/5, এটা হচ্ছে উত্তর। এভাবে তুমি এটাকে জাস্ট ক্যালকুলেট করবা, 352 দিয়ে 1760-কে কাটবা। তারপর নিচের কোনটি মৌলিক সংখ্যা আছে? তো এখানে দেখো √15, এটা অমূলদ, এটা মূলদ সংখ্যা চাইছে, সরি। তাহলে √15 অবশ্যই অমূলদ, এটা বাদ। 5 অমূলদ, এটাও অমূলদ, তার মানে অ্যান্সার হচ্ছে গ। ভেরি সিম্পল, 4/9। এমনিতে p/q দেওয়া আছে, তার মানে এটাই কি মূলদ। এরপরে দেখো 1 কোটিতে কত মিলিয়ন? 1 কোটিতে কত মিলিয়ন বলো? 10 মিলিয়ন। 10 মিলিয়ন, সবাই এটা জানি 10 আমরা। মিলিয়ন। হ্যাঁ, আর 2 4 পৌনঃপুনিক আছে, তাহলে এটা আমরা অলরেডি তখন করছি, 24/99। এখন এটা দেখো অপশনে নাই, কাটাকাটি করো, কি দিয়ে কাটবা? 3 3 3 দিয়ে কাটো, 3 8 বার যায়, 8 33, তার মানে 8/33। ঠিক আছে, তারপর এটাতে মেবি একটু ভুল আছে, তো এটা আমরা স্কিপ করব। এই অঙ্কটা দেখাও, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি অঙ্ক বিশিষ্ট, যে 2 অঙ্ক বিশিষ্ট বললে, তখন হচ্ছে কি করবা, অপশন টেস্ট, ওটি মনে থাকে যেন, অপশন টেস্ট। কেন এটা করবা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের অন্তর দেওয়া আছে 2, তো এই দুইটাকে অন্তর করলে 2, এটাকে অন্তর করলে 2, এখানে অন্তর করলে 2, এখানে অন্তর করলে 2, সবগুলো দেখো অন্তর করলে 2ই আসে। কিন্তু পরেরটা দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। 24-এর স্থান বিনিময় করো 42, তাহলে 42 দেখো, যে সংখ্যা পাওয়া যায় সেটি প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। এটার দ্বিগুণ কত? 24-এর দ্বিগুণ 48, 48 থেকে 6 কম কিনা? হ্যাঁ, তার মানে এটাই উত্তর, বাকিগুলো টেস্ট করার দরকারই নেই। তো এইভাবে অপশন টেস্ট করবা। আর 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? তাহলে মনে রাখবে, 100-র পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা জানো? 102। আবার 200-র আগে বিভাজ্য সংখ্যা কোনটা? 198 মেবি। ঠিক আছে, হ্যাঁ। তো তাহলে এখন যেটা করবা, যে বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই 3 প্লাস 1, মানে এটা হচ্ছে আমাদের টেকনিক। যে সংখ্যা দ্বারা তুমি বিভাজ্য সংখ্যা বের করবা সেটা দ্বারা ভাগ করবা, কিন্তু উপরে নিচে ক্যালকুলেশনটা হবে গিয়া 200 আর 100 না, কারণ 200 তো 3 দ্বারা ভাগই যায় না, তাহলে এটাকে আমি ধরবোই না। 200-র আগে কে ভাগ যায়? 198। 100 তো যাই না, তাহলে 100-র পরে কে যায়? 102। তাহলে এটা এইভাবে করতে হবে, 198 মাইনাস 102 ডিভাইডেড বাই 3 প্লাস 1। এই প্লাস 1 সূত্রে এটা মনে রাখবা, এটা দিতে হবে। তাহলে এখানে আসবে হচ্ছে কত, 96/3, তাহলে 3 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 3 2 32 প্লাস 1 ইকুয়াল টু 33, মানে 33টা। ঠিক আছে, এভাবে তুমি ক্যালকুলেশনটা করবা, যে সেটা 4-এর ক্ষেত্রে হোক, 5-এর ক্ষেত্রে হোক, সবগুলোর ক্ষেত্রেই যেটা ভাগ যায় সেই দুইটাকে বের করে তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে লাস্টে 1কে এক্সট্রা যোগ করবা, দ্যাটস ইট। আচ্ছা, আই গেস এটাও হলো। নেক্সট এই কোশ্চেনটা, এখানে বলছে যে একটা শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তার প্রত্যেকে 10 পয়সা করে চাঁদা তুলে 90 টাকা দিল, শিক্ষার্থীর সংখ্যা কত? তো এখানে সিম্পল, জাস্ট তোমাকে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। ইকুয়েশনটা কিভাবে, যেহেতু যতজন শিক্ষার্থী আছে ধরে নিলাম সেখানে এক সংখ্যক শিক্ষার্থী আছে, এখানে একটা শব্দ বাকি, প্রত্যেকে তত সংখ্যক, এই যে তত সংখ্যক 10 পয়সা করে চাঁদা দিছে। তাহলে এক সংখ্যক যদি তোমার স্টুডেন্ট হয় এবং তারা দিছে, তার মানে 10x পরিমাণ টাকা, কারণ তত সংখ্যক 10 পয়সা, তার মানে 10x পয়সা করে তারা টাকা দিছে, ইজ ইকুয়াল টু তোমার 90 টাকা হয়েছে, তার মানে 90 টাকাকে আমরা পয়সা নিলে 9000 পয়সা হয়ে গেল। দ্যাট মিনস এখানে আসে যে 10x² ইকুয়াল টু 9000, দেন x² ইকুয়াল টু 900 এন্ড x ইকুয়াল টু 30, মানে 900-কে রুট করলে তোমার 30 আসবে। তাহলে এই 30 জন হচ্ছে এখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল। তো পরীক্ষাতে, ভাইয়া আবার একটু বলো, আমি বুঝিনি। মানে পরীক্ষাতে ধরো এই কোশ্চেনটাতে এখানে তত সংখ্যা এটা বলা থাকবে, আমাদের এখানে হয়তো স্যার ট্যাগ 10 করা হয় নাই। 10x স্কোয়ারটা হলো কিভাবে স্যার? 10x স্কোয়ার। আচ্ছা দেখো, বলছে কি যে যতজন শিক্ষার্থী আছে, তো ধরে নিলাম যে
শিক্ষার্থী সংখ্যা এক্স, তারা প্রত্যেকে তত সংখ্যক 10 পয়সা করে দিছে, তার মানে তত সংখ্যক কি, এক সংখ্যক 10 পয়সা, তার মানে 10x। এ হচ্ছে শিক্ষার্থী সংখ্যা, এই জন্য x × 10x, টোটাল মিলে হয় 10x² ইকুয়াল টু 9000 পয়সা। দেন সেখান থেকে তোমার এই যে 30 জন শিক্ষার্থী, বুঝছো এবার? জি ভাইয়া। ওকে, এরপর চলে আসো এটা, যে 3/20 এটার দশমিক ভগ্নাংশ কত। তো এখানে দেখো 3 নিচে 20, এখন তুমি এটাকে যদি ডিভাইড করো 3 কে, 20 দিয়ে তো 3 এর মধ্যে যায় না, একটা শূন্য দিতে হবে, তাহলে একটা দশমিক দিলে এখন হলো 30, 30-এর মধ্যে কয়বার যায়, একবার, থাকে 20, হাতে থাকে কত, 10। এখন 10-এর মধ্যে তো যায় না, এই জন্য আরেকটা শূন্য দিয়ে দিবা, তাহলে কতবার যাবে, 5 বার। তাহলে অ্যান্সার হচ্ছে 0.15। এই যে এটা, তো এইভাবে নিজেরাই এটা ছোটবেলা থেকে পারবা, পড়ছো এগুলা। এই কোশ্চেনটা সেটা ইম্পর্টেন্ট, বলা হলো এক ব্যক্তি তার সম্পত্তির 3/1 ভাগ পুত্রকে দিল, আবার 3/1 ভাগ মেয়েকে দিল, এবং 5/1 ভাগ তার স্ত্রীকে দিল, আর বাকি অংশটা সে দান করছে এতিমখানায়। বলছে দানকৃত অর্থের পরিমাণ হচ্ছে 8,000 টাকা, তাহলে মোট সম্পত্তির পরিমাণটা কত? তো তোমাকে এখানে যেটা, এই কোশ্চেনটা দেখে বুঝতে হবে যেটাকে তুমি কিভাবে সলভ করতে পারো। তো এখানে একটা অংশ সে পুত্রকে দিছে, একটা অংশ মেয়েকে দিছে, একটা অংশ তার তার স্ত্রীকে দিছে, এবং বাকি অংশটা সে কি করছে, এতিমখানায় দান করছে। তাহলে আমাকে আগে এতিমখানায় কতটুকু অংশ দান করছে সেটাকে বের করতে হবে। এটাকে কিভাবে বের করতে পারি, আমরা জানি যে পূর্ণ অংশ হচ্ছে 1, তো এই 1 থেকে ছেলে মেয়ে এবং স্ত্রীর পরিমাণটাকে যদি আমি বাদ দিই, তাহলে আমি এতিমখানার অংশটা পেয়ে যাই। তাহলে 1 বিয়োগ, এখানে কি কি আছে, 1/3 প্লাস 1/3 প্লাস 1/5, তাহলে 1 বিয়োগ 15, 5 5 আর 3, 5 5 আর 3, তার মানে 13। তাহলে 1 থেকে যদি 15 13 বিয়োগ হয়, তাহলে থাকবে 15-র 2 অংশ, 13 14 15। তাহলে 15-র 2 অংশ অ্যাকচুয়ালি দান করা হয়েছে, এটুকু বুঝছো সবাই? বলো। জি ভাইয়া। ওকে, তো 15-র 2 অংশ দান করছে, এটার পরিমাণ কত বললাম, 8,000 টাকা। তাহলে পূর্ণ অংশ বের করে, অর্থাৎ এক অংশ সমান কত, এটাই তো আমার অ্যান্সার হওয়ার কথা। তাহলে 8,000 ইন্টু, এটা এখন উল্টে যাবে না যদি এটা নিচে চলে আসে, 15-র 2 অংশটা এর পাশে আসলে উল্টে যাবে না, তাহলে উপরে যাবে 15, নিচে আসবে 2। তাহলে 2 দিয়ে 8,000-কে কাটলে 4,000, আর 4 15 কত, 60, তার মানে 60,000 টাকা। বুঝছো সবাই? ভাইয়া লাস্টের দিকে আবার একটু আবার বলতেছি তোমাকে, এখানে পূর্ণ অংশ যেটা 1, সম্পূর্ণ অংশ, সেটা থেকে পুত্র মেয়ে এবং স্ত্রীর অংশটাকে যোগ করে সেটাকে বিয়োগ করে তোমার দানকৃত অংশটা বের করে ফেলছি, যে 15-র 2 অংশ। তো 15-র 2 অংশ যদি দান করে, এটার সমপরিমাণ টাকা হচ্ছে 8,000 টাকা, তাহলে এক বা পূর্ণ অংশ সমান কত? তাহলে এক অংশ বের করতে গেলে এই জাস্ট 2/15 এটা উল্টে যাবে, উপরে 15 নিচে 2, এভাবে কাটাকাটি করলে 60,000 টাকা। এটাই। সো এই ছিল আর কি তোমাদের আজকের ক্লাসের কন্টেন্ট, এবং এখানে যতগুলো টাইপ প্র্যাকটিস করালাম প্রত্যেকটা টাইপ থেকে এমসিকিউ আসে, প্রত্যেকটা টাইপ, এই জন্য কোনোটা স্কিপ করবা না। তুমি প্রিভিয়াস ইয়ারের জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেখো, চট্টগ্রামের দেখো, বিউপি দেখো, বা রাজশাহী বা সাস্ট বা খুলনা, সব জায়গাতে আসে। এই জন্য আজকে যে যে কন্টেন্টগুলো আমি পড়ালাম এখানে, শুরু থেকে একদম ইনিশিয়াল যা যা পড়ালাম, প্রত্যেকটা জিনিস তুমি খাতায় নোট করবা, এক একটা টাইপ করে আলাদা আলাদা, যে টাইপ 1 এটার কনসেপ্টটা এটা, এটার প্র্যাকটিস একটা এটা, এরপর টাইপ 2 কনসেপ্ট প্র্যাকটিস, টাইপ 3 কনসেপ্ট প্র্যাকটিস, এভাবে করে তুমি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে একটা নোট করবা। আমার সময় কিন্তু আমি করছিলাম, আমার ছিল একটা নোট। তো ওইভাবেই তোমাদেরকে এখনো প্র্যাকটিস করাচ্ছি, আর আমার এই যে স্লাইডও কিন্তু অলমোস্ট অনেক গোছানো। বাট সব থেকে হেল্পফুল হবে যে তুমি যদি নিজস্ব খাতায় একটা নোট রাখো, এটা সবার জন্য প্রযোজ্য। তো কারো কোনো কোশ্চেন আছে, এনিথিং আজকের ক্লাস নিয়ে বা আদার্স কোনো কিছু, এনিথিং? ভাইয়া সাইফোর্সের ম্যাথ বইটা হচ্ছে, ওইটা হচ্ছে আপনার ওইটা টপিক ধরে ধরে যদি প্র্যাকটিস করি তাইলেও এনাফ, তাই না? হ্যাঁ, মানে সাইফোর্স দিয়েও আপনারটার করতে পাশাপাশি পারো, ভার্সিটি থেকেও করতে পারো, যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো। ভাইয়া ভার্সিটি ম্যাথের একটা কিনছি, ওইটা হচ্ছে আপনার শুধু দেওয়া আছে, মানে কোন কোন ইউনিভার্সিটিতে কি টাইপের আসে ওগুলা দেওয়া আছে। হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস মানে করবা, সাইফোর্স থেকেও করবা, টাইপ ওয়াইজ করবা, যেটা মিলেই করবা।
ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন ছিল? হ্যাঁ রাতে কি তাহলে ক্লাস নেবেন? হ্যাঁ, আজকে রাতে আইকিউ ক্লাস নেব।